হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিকেলের দিকে শাইনাকে আনব্লক করেছে তাজদার সিদ্দিকী। কোনো মেসেজ দেয়নি। শাইনা শুধু খেয়াল করলো তাকে আনব্লক করেছে। সাথে সাথে সেও এদিক থেকে তাজদারকে ব্লক করে দিল। শোধবোধ হওয়া দরকার। তিতলি বিয়ে খেয়ে এসে ঢুসে ঢুসে ঘুমাচ্ছে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে। কোথাও গেলে সেখান থেকে আসার পর তাকে ঘুমাতে হয়। ঘুম ভাঙল নিজের ফোনের রিংটোনের শব্দে। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করল সে। কানে দিতেই তাজদারের গলা শুনে লাফিয়ে উঠল। তিতলি? জি ভাইয়া। শাইনার ফোনটা নিয়ে ভাইয়ার নাম্বারটা সব জায়গা থেকে আনব্লক করো। তিতলি শুরুতেই কিছু বুঝতে পারল না, মানে কে কাকে ব্লক করেছে। তাজদার বলল, শুনতে পেয়েছ? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। কোথাও যেতে হলো না। ওয়ার্ড্রোবের ওপরেই শাইনার ফোনটা পাওয়া গেল, কিন্তু লক খোলার পাসওয়ার্ড জানা নেই। অগত্যে ফোনটা নিয়ে শাইনার কাছে ছুটতে হলো। লন্ডনের ক্যানারি ওয়ার্ফের ৩৩ তলায় একটি আধুনিক টাওয়ারে তাজদারের অফিস। এখন সেখানে স্থানীয় সময় দুপুর ১টা। দিনের আলো ঝলমলে হলেও বিশাল কাঁচের জানালা দিয়ে দেখা যাচ্ছে ঘন সাদা মেঘের দ্রুত আনাগোনা। তাজদার ৩৩ তলার ক্যান্টিনের একটি কোণে লম্বা গ্রানাইট কাউন্টারের পাশে একটা বসে আছে। তার সামনে প্লেটে রাখা কারি উইথ গার্লিক নান, সুশি রোলস, চিকেন টিক্কা কাবাব, ফ্রেশ অরেঞ্জ জুস। বাম দিকে ল্যাপটপটা খোলা, যদিও তার মনোযোগ এখন ফোনে। সে আরাম করে হেলান দিয়ে বসল। ধূসরণের পিস স্যুটটি তার সুঠাম শরীরে নিখুঁতভাবে মানিয়েছে। সাদা ক্রিস্প শার্টের ওপর গাঢ় নেভি ব্লু টাইটা আলতো করে বাঁধা। বুকের পকেটে সামান্য উকি দিচ্ছে একই রঙের পকেট স্কোয়ার। সে ফোনটা হাতে নিয়ে বসে রইল। কপালটা বরাবরের মতোই কুঁচকে আছে। শাইনা বাড়ির পেছনে বেরিয়েছে একটু হাঁটতে। ঘরে ভালো লাগছিল না। সন্ধে 7টা। তার দাদিমা এসেছে তাকে দেখতে। দাদিমার সাথে কথাবার্তা বলছিল সে। দাদিমা মজা করছে তার সাথে তাজদারের ব্যাপার নিয়ে। ঠিক তখনই তিতলি গেল তার কাছে। বলল, শাইনা, পাসওয়ার্ডটা বলো। শাইনা তার দিকে ফিরল, অবাক হলো। কেন? আরে বলো না, কত? শাইনা পাসওয়ার্ড বলল। তিতলি লক খুলে তাজদারকে সব জায়গা থেকে আনব্লক করে শাইনাকে ফোনটা ধরিয়ে দিয়ে চলে গেল। আনব্লক করার সাথে সাথে কল ভেসে এলো তাজদার সিদ্দিকীর। শাইনা সময় দেখে নিল। এখন তো অফিসে থাকার কথা, ফোন দিচ্ছে কেন? সে কিছুক্ষণ ফোনের দিকে চেয়ে রইল। কল কেটে গেল। আবারও কল এলো। দাদিমা বলল, বউ পাগল সোনা মিয়া নাকি? শাইনা বলল, হুম। ধর ধর, ফোন ধর। শাইনা ফোন রিসিভ করে দাদির হাতে ধরিয়ে দিল। সাথে সাথে তাজদার সিদ্দিকী গমগমে গলায় বলল, শাইনা, লাঞ্চ টাইমে ফোন দিয়েছি, খবরদার আর ব্লক করবে না। যথেষ্ট শোধ নিয়েছ। আমি অফিস থেকে ফিরে কল করছি, সাথে সাথে যেন পাই। দাদিমা তার কথাগুলো বুঝলেন না। ধীরে ধীরে ডাকলেন, নাচ জামাই। তাজদার সিদ্দিকী একটু চুপ থেকে ডেকে উঠল, দাদু। দাদিমা হাসলেন, হ্যাঁ। তাজদার সালাম দিয়ে সে বলল, শাইনা কোথায়? দাদিমা সালাম নিয়ে বললেন, আছে পুকুর ঘাটে। কেমন আছেন আপনি? আছি ভালো। মাঝে মধ্যে ফোন টোন দিও না জামাই, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে। হ্যাঁ, দেব। এখন প্রচুর ব্যস্ততা যাচ্ছে, তাই সময় হয়ে উঠছে না। সময় করে দেব। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ আছে। শাইনু, নে কথা বল। শাইনা এগিয়ে এলো, ফোনটা দাদির হাত থেকে নিয়ে কানে চাপা দিল। একটা দীর্ঘশ্বাস ভেসে এলো। তীক্ষ্ণ স্বরে বলল, বিজি টাইমে কল কেন? শাইনার দিক থেকে আর কিছু বলার আগেই তাজদার শান্ত ধীর স্বরে উত্তর দিল, একটা মানুষ আমাকে ব্লক দিয়ে রেখেছে, তাই পেইনফুল। শাইনা চুপ করে রইল। শোধবোধ হয়ে গেছে নাকি আরও রাখা উচিত? তাজদার শান্তভাবে মাংসের একটি ছোট টুকরো মুখে তুলে নিল। গলার স্বর সামান্য নরম করল, আমি অফিস থেকে ফিরে কল দেব, সাথে সাথে যেন পাই। জরুরি কথা আছে। তুমি বাইরে কি করছো এই ঠান্ডার মধ্যে? ঘুরছি। সময় বলে আমি নাকি হাঁটা চলা করি না, তাই হাঁটতে বেরিয়েছি। আপনার খাওয়া শেষ? খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে ব্লক করুন। তাজদার বলল, আমি কিন্তু। শাইনা তার কথা কেড়ে নিয়ে বলল, মশকরা বোঝেন না যখন, তখন করতে যান কেন? আমার সাথে আর কখনো মশকরা করবেন না। আপনি করতে পারেন, কিন্তু আমি করলেই রেগে যান। আমি আজকের পর থেকে আপনার সাথে জীবনেও আর মশকরা করব না। শেষের কথাটা মনে হলো সে অভিমান করে বলেছে। অন্তত তাজদারের কানে এমন শোনালো। ব্লক দেওয়া অবশ্যই ভুল হয়েছে, কিন্তু এই মেয়ে কখনো তার শূন্যতা অনুভব করছে কিনা সেটা হয়তো তার পক্ষে কখনোই জানা সম্ভব হবে না। শাইনা মমতাজ নিজেকে তার সামনে কখনোই খোলা খাতার মতো মেলে ধরবে না। সুখী দাম্পত্যের চাদরে ঢাকা এই নীরব বিক্ষোভের সংসার আর কতদিন চলবে জানা নেই। তাজদার সিদ্দিকী এবার ধীরে ধীরে হাল ছেড়ে দিচ্ছে। তার এত আগ্রহ সত্যিই কমানো দরকার। একপাক্ষিক ভালোবাসার বোঝা আর কতক্ষণ বহন করা যায়?
শাইনার চুল খোলা, ড্রেসিং টেবিলের সামনে এসে সাজগোজ করছে। রাতে স্কিন কেয়ার করে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে, এখন হাতে চুড়ি পরছে। সাজগোজ করলে তার মন ভালো হয়ে যায়, বোরিংনেস কমে। তাজদার সিদ্দিকী এক্ষুনি কল দেবে, সহজে ছাড়বে না। 1.5-2 ঘন্টা এই সেই কথা বলতেই থাকবে। অবশ্য আজকে অন্য কাজও ছিল, তাই এখনও ফোন করে কিচ্ছু জানায়নি। তিতলি কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, আর মাঝে মধ্যে এক চোখ খুলে শাইনাকে দেখছে। শাইনা সেটা খেয়াল করল, বলল, বাদরনি অট, সাজিয়ে দিই, ঘুমের ভান করে লাভ নেই। তিতলি ফিক করে হাসল, লাজুক ভঙ্গিতে বলল, ভাইয়া ফোন করবে তাই সাজছ? শাইনা কপাল কুঁচকে ফেলল। তিতলি হাসছে, এত জোরে হাসছে যে শব্দ হচ্ছে না, কিন্তু পালঙ্ক কাঁপছে। শাইনাও তার হাসি দেখে নিজেও হাসতে লাগলো। পাজি মেয়ে কোথাকার, তোমার ভাইয়াকে বলে দেব কথাটা। তিতলি কানে ধরল, না ভাই, আমার একটা মানসম্মান আছে। শাইনা হাসতে হাসতে বলল, তোমার মানসম্মান আমি বের করছি। তিতলি প্রসঙ্গ পাল্টে বলল, এদিকে আসো, তোমাকে আরও সুন্দর করে সাজিয়ে দেই। কাজল দাও? না, রাতে কাজল পরতে ভালো লাগে না। আরে দাও। তিতলি তাকে জোর করল। শাইনা তার কথা রাখতে খুব সুন্দর করে চোখে কাজল পরল, ঠোঁটের লিপস্টিক একটু গাঢ় করল, কানে দুল পরল, চুলগুলো মাঝখানে সিথি করে আয়নায় নিজেকে কয়েকবার দেখল। তিতলি বলল, নায়িকা নায়িকা লাগছে। ও বাল্লে বাল্লে। নাচতে নাচতে ধপ করে শুয়ে পড়ে সে কম্বল টেনে নিল মাথার উপর। শাইনা বলল, ঘুমাও, কান খাড়া করে আমাদের কথা শুনলে সোজা ঘরের বাইরে। তিতলি কম্বল ফেলে দিয়ে বলল, একটু শুনলে কি হবে? শাইনা ঠোঁট উল্টে বলল, সমস্যা নেই, তোমার ভাইয়া আর আমার কথাগুলো দেশবাসী শোনার মতো। তাজদার সিদ্দিকী রান্নাঘরের গ্রানাইট কাউন্টারটপের উপর ঝুঁকে মনোযোগ দিয়ে লাল ক্যাপসিকাম কাটছে। তার মনোযোগ দেখে মনে হচ্ছে প্রতিটি ফালি একই মাপের হতে হবে, নইলে বিরাট সমস্যা হয়ে যাবে। আকাশে আজ মস্ত বড় একটা চাঁদ। চাঁদের আলো বড় জানলা দিয়ে এসে পড়েছে কিচেন জুড়ে। তার পরনে হালকা গ্রে রঙের শার্টের হাতার ভাঁজ কোনোই পর্যন্ত তোলা। ভিজে চুলের কিছু গোছা কপালে এসে পড়েছে। গোসল করার ঠিক পরের এই এলোমেলো রূপে তাকে বড় নিষ্পাপ দেখায়। ভিডিও কলে শাইনা হাসছে তাকে দেখে। তার এত সিরিয়াসনেস দেখে মনে হচ্ছে ক্যাপসিকামের নিউরো সার্জারি করছে। তাজদার ক্যাপসিকাম কাটা শেষ করে নাইফটি সন্তর্পণে নামিয়ে রেখে ফোনের স্ক্রিনে তাকালো। তার চেহারা ক্লান্ত, কিন্তু হাসি মুখের একটি রেখা ফুটে উঠল শাইনাকে দেখা মাত্র। হ্যালো। শাইনার চোখ দুটো দেখা যাচ্ছে, মুখের সামনে ওড়না দিয়ে চেপে ধরে রেখেছে। তাজদার নাইফটা তুলে সরু চোখে তার দিকে তাকিয়ে বলল, কাজল, হঠাৎ এত সাজবোজ? শাইনা তিতলির দিকে তাকালো। তিতলি কম্বল দিয়ে মুখ ঢেকে বলল, আমি শুনতে পাইনি। শাইনা ক্যামেরার দিকে তাকিয়ে বলল, উহু। মুখ থেকে ওড়না সরাও স্টুপিড। শাইনা সরালো না, তার অসম্ভব লজ্জা লাগছে। তিতলি তাকে চিমটি দিয়ে ফিসফিস করে বলল, আই লাভ ইউ বলো, গাধা, তুমি এত আনরোম্যান্টিক কেন? বলো, ভাইয়া খুশি হয়ে যাবে। চিমটি দেয়ায় শাইনা নিজের বাহু চেপে ধরল, মুখ থেকে হাতটা সরে গেল। তিতলিকে বলল, দাঁড়াও, তোমাকে আমি দেখছি। তাজদার সিদ্দিকী সেই ফাঁকে তাকে দেখে ফেলল। শাইনা সাথে সাথে মুখ ঢেকে বলল, জানেন তিতলি আজকে কি করেছে? তাজদার সিদ্দিকী কিচেনে ব্যস্ত, কাজের ফাঁকেই বলল, কি? আজও ক্লাব থেকে একটা ফ্রাইড চিকেন নিয়ে এসছে আমার জন্য। লাকি ইউ। ইয়েস, আই নো দ্যাট ভেরি ওয়েল। আমি অবশ্যই লাকি। আমার ননদিনী সবচেয়ে ভালো। তিতলি ফিসফিস করে বলল, তুমি খুব বেরসিক শাইনা, যাও, তোমার সাথে আর কোনো কথা নেই। আই মিস ইউ অন্তত বলো, ভাইয়া খুব খুশি হবে। কচু, আমাকে পচাবে। আমার বরকে তুমি আমার চাইতে বেশি চেনো না। তিতলি টেনে টেনে বলল, আমার বর র র র র। শাইনা তাকে জোরে একটা চিমটি দিল। তিতলি হিসিয়ে বলল, ভাই তাজদার, দেখেন আপনার বউ আমাকে কি পরিমাণ অত্যাচার করতেছে। ভাই আপনি এর বিচার করেন, করেন ভাই, করেন। শাইনা তার কথা শুনে না হেসে পারল না। খিদে লেগেছে তাজদার, তাই খাওয়ার জন্য স্প্যানিশ অমলেটের জন্য কাস্ট আয়রনের ভারী প্যানটি হবের সামনের ডান দিকের মাঝারি আকারের বার্নারে বসালো। নব ঘুরিয়ে বার্নারটি চালু করল। সাথে সাথে পরিষ্কার নীল ফ্লেম জ্বলে উঠল। কাঁচের সারফেসে প্রতিফলিত হচ্ছে সেই আগুন। প্যানটি গরম হতেই তাতে পরিমাণ মতো অলিভ অয়েল ঢেলে তেলটা পুরো প্যানে ঘুরিয়ে নিল সে। তারপর প্রয়োজনীয় সরঞ্জাম ঢেলে দিয়ে হাতটা মুছে ক্যামেরার দিকে তাকালো। সে ক্যামেরার দিকে তাকিয়েছে সেটা শাইনা খেয়াল করল একটু পর, আর তখনই মুখের সামনে কম্বলটা তুলে দিল। তাজদার ওপাশে শব্দ করে হেসে উঠে আবারও কাজে ব্যস্ত হয়ে পড়ল। শাইনা মুখ লুকিয়ে লিপস্টিক একটু একটু করে মুছে নিতে লাগলো পরনের ওড়নাটা দিয়ে। তিতলি ঘুমিয়ে পড়েছে। শাইনার বিশ্বাস হলো না যদিও, কিন্তু সে কয়েকবার সুরসুরি দিল। তিতলির পেটে হাত দিতেই সে লাফিয়ে উঠে সুরসুরি সইতে না পেরে, কিন্তু এবার নড়াচড়া নেই দেখে শাইনা নিশ্চিত হলো সে ঘুমিয়ে পড়েছে। তাজদার অমলেটটা নামিয়ে চামচ দিয়ে কেটে মুখে পুরল।
আরেক টুকরো শাইনার দিকে বাড়িয়ে দিল। শাইনা বলল, লোভ দেখিয়ে লাভ নেই। টুকরোটি মুখে পুরে তাজদার বলল, আমাকেও লোভ দেখিয়ে লাভ নেই। শাইনা সাথে সাথে তার ইঙ্গিত বুঝে নিয়ে হাঁটুতে মাথা গুজে বলল, ধত্তেরি। তিতলির দিকেও একবার তাকালো সে, শুনতে পেল কি না। তাজদার সিদ্দিকীর হাসির শব্দ ভেসে আসছে। ডিনারের জন্য রান্নাবান্না শেষ করতে করতে প্রায় অনেকটা সময় পেরিয়ে গেছে। শাইনার ঝিমুনি আসছে, সে শুয়ে পড়ল। তাজদার খেতে বসেছে তখন। শাইনার চোখ বন্ধ, তাজদার কথা বললেই চোখ মেলছে। তার পেটে হঠাৎ ব্যথা লাগছে, ইদানিং এমনটা হচ্ছে। মাঝরাত থেকে ব্যথাটা শুরু হয়, অনেকক্ষণ ব্যথাটা স্থায়ী হয়, তারপর ধীরে ধীরে কমে আসে। তাজদার খাওয়া দাওয়া সেরে নিজের রুমের কিছু কাজ শেষ করল। তারপর এক মগ কফি নিয়ে সামনে ল্যাপটপ নিয়ে বসল। ক্যামেরার দিকে তাকালো। শাইনা কপাল কুঁচকে শুয়ে আছে। সে গলা ঝেড়ে কেশে বলল, হ্যালো, ঘুম? শাইনা চোখ মেলল, ধীরে ধীরে উঠে বসল। ব্যথাটা অসহ্য লাগছে। তাজদার বলল, এখনো বেবি আসেনি তার মধ্যে তোমার এই অবস্থা হয়ে গেছে? ও আসার পর তোমাকে আমি আর খুঁজেই পাবো না। কোনো সমস্যা হচ্ছে? শাইনা মুখ ফিরিয়ে নিল, বলল, আর 10 বছরেও আমি বাচ্চা কাচ্চার নাম নেব না, এবার যদি বেঁচে ফিরি। তাজদার সিদ্দিকী মাথা দুলিয়ে বলল, আচ্ছা, আমি দেশে ফিরি, তখন দেখা যাবে। শাইনা তার কথার ইঙ্গিত বুঝে ক্যামেরার দিকে অবাক চোখে তাকালো, হা করে রইল কিছুক্ষণ। তাজদার কফির মগে চুমুক দিয়ে হাসিটা আড়াল করে রাখল। শাইনা বিড়বিড় করছে। তাজদার নিশ্চিত সে নির্ঘাত চাটগাইয়ের বিখ্যাত গালিটা দিয়ে বসেছে এতক্ষণে। শাইনা একটু রাগী ভঙ্গিতে বলল, আপনার দেশে আসার কোনো দরকার নেই। আসবো না, তুমি রিল্যাক্সে থাকো। পরিস্থিতি গুমোট হয়ে আসছে দেখে শাইনা বলল, আপনি ঘুমাবেন কখন? কফি নিয়েছেন কেন? কফি খেলে আর ঘুম হবে? আজব। আমার এমনিতেই ঘুম কম হয়। কেন? আবার কেন? পাশে বউ নেই তাই? আমি তাকে খুব বাজেভাবে মিস করছি। কি বোকা বোকা কথা বলছি না? হাহা। সহজ সরল নিষ্পাপ স্বীকারোক্তি। শাইনা চুপ হয়ে গেল। তাজদার সিদ্দিকী কিছুক্ষণ পর তার দিকে তাকিয়ে বলল, ঘুমাও। শাইনা বলল, ওকে, তবে একটা কথা শুনুন। তাজদার কফির মগে চুমুক দিতে দিতে তার দিকে তাকালো এবং শুনল। শাইনা অকপটে বলল, সেও আপনাকে মিস্টিস করে। শুভরাত্রি। শাইনা আজ দেরি করে ঘুম থেকে উঠল। বিয়ের পর থেকে তার মধ্যে চরম আলস্য চলে এসেছে। সব নিয়মের হেরফের। গত শীতেও সে দাদিমার সাথে সকাল সকাল উঠে নামাজ কালাম কোরআন পড়ত, ঘরের কাজবাজ করত, দুপুরে বিলে গিয়ে গরম রোদ গায়ে মাখত, বেড়াতে যেত, এক গাদা বাচ্চা কাচ্চা পড়াত, সবার সাথে চিল্লাপাল্লা হইচই, রোজ এক একটা ইউনিক রান্না করে ভাইদের মুখ থেকে প্রশংসার আশায় হাঁ করে বসে থাকত। সবাই খেয়ে প্রশংসা করলে তার আনন্দ দেখে কে। গত বছর শীতে এসে সবখানে বেরিয়েছে। আপাদের শ্বশুরবাড়ি, মামার বাড়ি, খালাম্মাদের বাসায়, ফুপুদের বাসায়। বিয়ে হয়ে যাবে তাই হয়তো সবার বাড়িতে গিয়ে দেখে এসেছিল। জানে না আর কখনো ওভাবে বেড়ানো হবে না। সবাই তখন বলাবলি করছিল বিয়ে হয়ে গেলে আর আসতে পারবে না, ঘর সংসার সামলে মেয়েরা আর কোথাও বেড়াতে যাবার কথা ভাবতেও পারে না। গত বছর এই দিনেও সে খুব ছটপটে উচ্ছ্বসিত ছিল। অথচ একটা বছরের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। এমন না যে বিয়েটাকে সে এসবের পেছনে দায়ী করে। বিয়ের মতো এমন একটা পবিত্র সম্পর্ক কখনো তার এই অবসাদের অনুভূতিহীনতার কারণ হোক তা সে চাইছে না। কিন্তু সে এতদিন একটা কথা উপলব্ধি করেছে, বিয়ের পর সে তার জীবনটাকে আগের মতো দেখছে না। তার উপর যা চাপিয়ে দেয়া হয়েছে তা সে অনায়াসে গ্রহণ করার পর তার জীবনটা পাল্টে গেছে। তার মধ্যে থেকে আত্মবিশ্বাস চলে গেছে। নিজেকে নিয়ে সে ভাবছে না। অন্যরা কি ভাবছে, কি বলছে সেদিকে তার ফোকাস চলে গেছে। নিজেকে সে সময় দিচ্ছে না। নিজের প্রতি তার ভালো লাগা, ভালোবাসা কমে গেছে। এমন জীবন তো সে চায়নি। সে সবসময় জীবনটাকে উপভোগ করতে চেয়েছে, মন খুলে হাসতে চেয়েছে, প্রাণ খুলে বাঁচতে চেয়েছে। কিন্তু এখন নিজেকে এত অসহায়, দুর্বল আর আত্মবিশ্বাসের অভাব বলে মনে হচ্ছে কেন? ব্রাশ করতে করতে সে এইসব ভাবতে লাগল। কয়েকদিন ধরে এইসব ভাবনা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। তার এখন কিসের অভাব? যখন থেকে বুঝ এসেছে তখন থেকেই সে চেয়েছিল পড়াশুনো শেষ করে কিছু একটা করবে, যাতে কখনো কারো ডিপেন্ডেন্ট হতে না হয়। তারপর বিয়ে শাদী যা হবার হবে, তার মনের মতো মানুষকে সে বিয়ে করবে। কিন্তু পড়াশুনো শেষ হবার আগেই বিয়ে হয়ে গেল। বিয়ের আগে সে যথেষ্ট শক্তপোক্ত ছিল, এখন ততটাই নড়বড়ে। শুধু তাজদার সিদ্দিকীর ওপর নির্ভর হওয়ার জন্য, নাকি বিয়ের আগে উপার্জন করে যে হাত খরচের টাকা সে পেত সেই সব এখন পায় না বলে, নিজের পয়সায় কিছু করতে পারছে না বলে এমন হচ্ছে? এমন তো না যে সে নিজের পয়সায় খেতে পড়ত। টিউশনি করে যা পেত তা দিয়ে সে নিজের শখ পূরণ করত, পরিবারের পেছনে খরচ করত। এটা কিছুতেই মূল কারণ হতে পারে না। আত্মবিশ্বাসের ঘাটতিটা ঠিক কী কারণে? কেন সে সবকিছু আগের মতো ভাবতে পারছে না? স্বামীর টাকা নিজের পেছনে খরচ করতে পারাটাও আল্লাহর একটা রহমত,
যা সে পেয়েছে, কিন্তু তার অসন্তুষ্টিটা ঠিক কোন জায়গা সে এখনও অবধি বুঝতে পারছে না। সে মোটেও চাইছে না বিয়েকে দায়ী করতে। অতীত সবসময় ঝামেলা বাড়ায়, অশান্তি টেনে আনে। সে এখন যা আছে সবটা নিয়ে বাঁচতে চায়। জীবনটা বড় একঘেয়ে হয়ে যাচ্ছে। সে নিজেই নিজের উপর বিরক্ত। অথচ বিয়ের আগে সে আয়নায় নিজেকে দেখার পর নিজেই খুশি হয়ে যেত, বুকটা ভরে উঠত। আর এখন আয়নায় তাকাতেই ইচ্ছে করে না, জোরে করে হাসি টানতে হয় ঠোঁটের কোণায়। এভাবে তো সে বাঁচতে চায়নি। ব্রাশ করে মুখ হাত ধুয়ে নিল সে। বাড়িতে বুয়া রাখা হয়েছে কাটাকুটি, ঘরদোর মোছা, থালা বাসন ধোয়া আর কাপড় চোপড় ধুয়ে দেওয়ার জন্য। তাদের পাশের এলাকার বাড়ি থেকে এসেছেন উনি। মোখলেসের মা ডাকে সবাই। স্বামী বিয়োগের পর ছেলেগুলো অল্প বয়সে বিয়ে করে ফেলল। ছেলের বউরা ওনাকে আর ঘরে রাখল না। তার অবশ্য অপ্রয়োজনীয় কথা বলার রোগ আছে। তাসনুবা দু চোখে সহ্য করতে পারে না। বেশি কথা বলা মহিলা তার পছন্দ নয়। তার উপর যদি এমন হয় কথা প্যাঁচানো মহিলা। ওর জন্যই বাড়িতে বুয়া রাখা যায় না। কিছুদিন যেতে না যেতেই সে চরম বিরক্ত হয়ে পড়ে তাদের ওপর। বুয়া থাকবে বুয়ার মতো, বাড়ির ব্যক্তিগত ব্যাপারে কেন নাক গলাবে? এই বাড়ির কথা কেন বাইরে গিয়ে বলবে? সে এইসব কাজকে ছোট লোকই কাজ কারবার বলে। আগে তাজদারও এসব কাজের লোক সহ্য করত না। তাদের বাড়িতে অন্য মানুষজন ঘুরে বেড়াবে এইসব তার একদম পছন্দ ছিল না। তাই রওশনারা থালাবাসন মাজা আর কাপড় চোপড় ধুয়ে দেওয়ার জন্য বুয়া রাখতেন তাদের এটা শর্ত দিয়ে যেন রান্নাঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে, অন্যদিকে যেন কান না দেয়। শাইনার কালকে হঠাৎ করেই চিতই পিঠা খেতে ইচ্ছে করছিল, খেজুরের রস দিয়ে। শাহিদা বেগমকে ফোনে জানিয়েছে। তিনি বলেছেন তোকে কাল নিয়ে আসবো আমি গিয়ে, গরম গরম পিঠা খাবি ইচ্ছে মতো। শাওনকে খেজুরের রস আনতে বলি। শাইনার এতদিনে যা খেতে ইচ্ছে হয়েছে সেসব খেতে পেরেছে। নোনতা ইলিশের ভুনা খেতে ইচ্ছে করছিল। আনিস পাঠিয়ে দিয়েছে গত সপ্তাহে। যদিও এটা নিয়ে রওশনারা তাকে বকেছেন, কিন্তু শাইনা ওনাকে আশ্বস্ত করেছে তাজদার সিদ্দিকী এইসব নিয়ে কিছু বলবে না। ওই বাড়িতে থাকলে ভাইরা এমনিতেও তার পছন্দের খাবার দাবার আনত। ওখানে যেতে দিচ্ছে না বলেই এই বাড়িতে পাঠাচ্ছে। শাইনা সকালের নাশতা করার জন্য রান্নাঘরের দিকে যাচ্ছিল। তিতলি অন্যদিন তার ঘরে এসে ডেকে নিয়ে যায়। আজ তার সারা শব্দ নেই। তিতলির কথা ভাবতে ভাবতে সে তৌসিফের ঘরের সামনে গিয়ে থামল। সেখানে তিতলি কাঁদছে, আবার এলোমেলো বকে যাচ্ছে। তৌসিফের হাসি শব্দ ভেসে আসছে। পেট চেপে মানুষ যেভাবে হাসে তৌসিফ সেভাবে হাসছে। শাইনা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। গো গো শব্দ করল কোনো একটা মেয়েলি কণ্ঠস্বর। সে ঘরে পা রাখতেই সে ঠোঁট হাঁ হয়ে গেল। তিতলির মুখ হাত পা বেঁধে মেঝেতে ফেলা রাখা হয়েছে। তৌসিফের হাতে মোটা একটা বেত। তিতলির সামনে চেয়ারে ঝুঁকে বসে তিতলিকে ভয় দেখাচ্ছে আর বলছে, কাঁদলে ছেড়ে দেব, নইলে ছাড়া পাবি না, একটু করে কাঁদিয়ে দে। তিতলি কাঁদল না, বরং সে তাকে চোখের পুতলি ঘুরিয়ে দেখালো। সে কিছুতেই কাঁদবে না। এবার দুজন একসাথে শায়নাকে দেখল। শায়না অবাক হয়ে বলল, এইসব কি ভাইয়া? তৌসিফ হেসে উঠল, সত্যিটা বলবো? শাইনা কি বলবে খুঁজে পাচ্ছে না। সকাল সকাল এরা কি শুরু করে দিয়েছে। তৌসিফ বলল, এই চোরনি কাল আমার পকেট থেকে 20 টাকা কট করেছে। সকাল সকাল আবারও এসে আমার শার্টের পকেটে টাকা হাতড়াচ্ছিল, হাতে নাতে ধরে ফেললাম। তিতলি আবারও চোখ উল্টে তাকে বিদ্রুপ করছে। তার হাত বেঁধে রেখেছে তাতে কি, চোখ তো আছে। শাইনা তৌসিফের কথা শুনে হেসে ফেলল। তিতলির দিকে তাকিয়ে বলল, হায় আল্লাহ, ননদিনী চোর কথা শুনতে হচ্ছে। তিতলি কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না। শাইনার মনে হলো এক পক্ষের কথা শুনে তিতলিকে বিচার করাটা ঠিক হবে না। সে তৌসিফকে বলল, বড় আম্মু ডাকছে ওকে, আমি খুলে দিই? তৌসিফ বলল, না, ওর শাস্তি হলো 10টা পর্যন্ত এভাবে বসে থাকবে, তার আগে ছাড়া পেতে হলে ওকে কাঁদতে হবে। তিতলি চোখ গরম করে তাকাচ্ছে, তার মানে সে কাঁদবে না, কিছুতেই না। কাঁদতে কাঁদতে কাঁদার জন্য বললেও সে কাঁদবে না। নো, নেভার। শাইনা বলল, ও নাশতা খায়নি এখনো, আপনি খেয়েছেন? তৌসিফ বলল, হ্যাঁ, ওকে দেখিয়ে দেখিয়ে খেয়েছি। হাসতে লাগলো সে। এইবার তিতলির দিকে নজর গেল শাইনার। তিতলির চোখ চোরা বলছে, একবার ছাড়া পাই তোকে কাঁদিয়ে ছাড়ব শালা। রওশনারার ডাক ভেসে আসছে হালকা। শাইনা ধীরে ধীরে হেঁটে রান্নাঘরে চলে গেল। তাকে দেখা মাত্রই জোহরা বেগম বললেন, সকালের নাশতা নিয়ে এত সময় চলে গেলে বাকি কাজ কখন হবে? ওই বজ্জাতরা কোথায়? শাইনা মুখ ফুসকে বলে ফেলল, তৌসিফ ভাইয়ার ঘরে। জোহরা বেগম কপাল কুঁচকে বললেন, আবারও ওর কাজে বিরক্ত করতে গিয়েছে নাকি? শাইনা বলল, না, দেখলাম কিছু একটা নিয়ে আলোচনা করছে। সত্যিটা বললে বিপদ বাড়বে মনে হলো শাইনার। তাসনুভা রান্নাঘরের এক কোণে রাখা টেবিলের সামনে বসে ব্রেকফাস্ট করছে। আজ বোধহয় শোরুমে যাবে না, নইলে আরও আগে সে সকালের নাশতা খায়। শাইনা নাশতা খেতে বসল। ঠিক তখনই শাহিদা বেগম এলেন, আনোয়ারা বেগমের সাথে কথা বলতে বলতে। শাইনা মাকে দেখে খাওয়া থামিয়ে দিল। শাহিদা বেগম বললেন, ও মা, তোরা এখন নাশতা করছিস কেন? জোহরা বেগম বললেন,
সেই ফজরের নামাজ পড়তে উঠেছি আমরা, এরাই দেরি করে ঘুম থেকে ওঠে, এক একজন নবাবজাদি। তাসনুভা কপাল কুঁচকে মেঝো মার দিকে তাকালো। সে কাল শোরুম থেকে ফিরে ছোট ভাইয়ার সাথে বসে বসে ভিডিও এডিট করছিল, ভয়েস ওভার দিচ্ছিল। দেরিতে ঘুমালে দেরিতে ঘুম ভাঙবে, খুব স্বাভাবিক। শাহিদা বেগমকে চা দিলেন জোহরা বেগম। শাহিদা বেগম খেতে চাইলেন না, শাইনার ইশারায় খেলেন। বললেন, আমি ওকে নিয়ে যেতে এসেছি, কাল চলে আসবে। আজকে সাবরিন আর শারমিলা আসছে তো তাই। রওশনারা বলল, বোনকে দেখতে ইচ্ছে হলে শ্বশুরবাড়িতে আসবে, ওকে যেতে হবে কেন? শাহিদা বেগম ফ্যাকাশে হাসলেন, বললেন, ওরাও আসবে এখানে, কিন্তু শানু এখন যাক আমার সাথে। শাইনা এবার কথা বলল, আমি ওনাকে বলেছি বড় আম্মু। রওশনারা কিচেন কাউন্টারে কাপ রাখতে রাখতে বলল, তাহলে যাও, ওর জন্যই সমস্যা হয়, চলে এসো, থেকো না ওখানে। আচ্ছা দেখি। শাহিদা বেগমের সাথে করে বাড়ি চলে এলো শাইনা। দিন তো শুক্রবার, ভাইয়ারা সবাই বাড়ি আছে, আপা, দুলাভাই আর বাচ্চা কাচ্চারা সবাই আসবে। শাইনা ভাগ্নে ভাগ্নিদের বহুদিন পর দেখবে, তাই খুব উত্তেজিত। বাড়ির পেছনের উঠোনে দুটো জবাই করা মোরগ পড়ে আছে বাঁশের ঝুড়িতে। দেশি মুরগির মাংস খেতে খুব পছন্দ করে বড় আপা আর মেজো আপা। ওরা এলে আম্মা দেশি মুরগি রান্না করবেই। শাওন দাদিমার সাথে হাতে হাত লাগিয়ে মুরগির পালক ছিঁড়ছে। শাইনাকে দেখে শাওন বলল, আর একটা চলে এসেছে ভাগ বসাতে। শাইনা মুখ মোচড় দিল। শাহিদা বেগম ধমকে বললেন, ওকে এইসব বলিস না শাওন। শাইনা মায়ের আহ্লাদ পেয়ে শাওনকে আবারও জিভ দেখালো। দাদিমা বলল, লন্ডনওয়ালার বউ হাজির, আজকে তাইলে লন্ডনওয়ালার সাথে লম্বা একটা ফোনালাপ হবে। শাওন বলল, লুইচ্চা আমি ছাড়ো, ভালো হয়ে যাও মাসুদ, থুকু মাসুদের বউ। দাদিমা মোরগের পাটা দিয়েই শাওনের হাতও আঁচড় কাটল। শাওন জোরে একটা চিৎকার দিল। মায়ের পেছন পেছন রান্নাঘরে ঢুকল শাইনা। সাবিনা ব্লেন্ডারে পেঁয়াজ রসুন দিয়েছে। শাইনাকে দেখে সে হাসল। শাইনা বলল, বাবু কোথায়? ওর মেঝো চাচুর কোলে করে বাইরে ঘুরতে গিয়েছে। শাহিদা বেগম বললেন, চেয়ারে বস, নারিকেল পুরি খাবি? সকাল সকাল বানালাম, নারিকেলগুলো ফ্রিজে ছিল জানতামই না, বউ মনে করিয়ে দিল। তখন ভাবলাম কয়েকটা পুরি বানাই, যেহেতু সবাই বাড়িতে থাকবে। আনিস, আশরাফ আর তোর আব্বা কিছুক্ষণ পরপর চা খুঁজে। শাইনা বলল, কিছুক্ষণ পর খাবো, এখন খাবো না। মা আর ভাবির সাথে সাথে কথা বলতে বলতে আফসার সাহেব এলেন। শাইনা বাবাকে দেখে খুশি হয়ে গেল, উঠে গিয়ে বাবাকে হালকা করে জড়িয়ে ধরল। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, হাসলেন। চেয়ারে বসতে বসতে বললেন, জামাই ভালো আছে তো? তোর সাথে কথা টথা বলে, ফোন টোন দেয়? হ্যাঁ দেয়। ভালো ভালো মা, ওখানে সব ঠিকঠাক তো? হ্যাঁ। তুমি মাঝে মধ্যে যেতে পারো না? দূরে হলে যেতে। আচ্ছা যাব, রাগ করিস না। আশরাফের মা, ওকে কিছু খেতে দাও। শাহিদা বেগম বললেন, ও কিছু খেতে চাইছে না এখন। শাইনা বুঝতে পারল বাবার চা খেতে ইচ্ছে করছে, তাই সে নিজে গিয়ে গ্যাসের উপর চা বসালো। শাওন মুরগের মাংস কেটে কুটে শাহিদা বেগমের হাতে দিয়ে দিল। বলল, মাংস কেটেছি, তার গিলা, কলিজা, লেগ পিস সব আমার, লাস্ট পিস খাবে দাদি। দাদিমা তার দিকে তেড়ে আসতেই শাওন হেসে উঠে দূরে চলে গেল। শাইনা সাবানদানি নিয়ে বেরোলো। শাওন ঘাটে নামতে নামতে বলল, মাংস কাটার জন্য আর কাউটে পায় মা আম্মা? ধুর, মনে হচ্ছে গায়ে রক্ত মেখে হাঁটছি। মনি, আমার জন্য গামছা আর লুঙ্গি গেঞ্জি নিয়ে আয়। শাহিদা বেগমের চিৎকার চেঁচামেচি শোনা গেল। মেয়েটা এসে একটু ঝিরোতে পারল না, তুই ওকে কাজ ধরিয়ে দিচ্ছিস? বেয়াদব ছেলে কোথাকার। শাইনা খেয়াল করেছে বিয়ের পর মা তার প্রতি খুব যত্নবান হয়েছে। কেন? উত্তর নেই। অনেক কিছুর উত্তর সে পায় না। শাওন মায়ের বকুনি খেয়ে পুকুরে ঝাঁপ দিতে দিতে বলল, বউ এনে দাও। কথাটা শুনে শাইনা হেসে ফেলল। বাকিরা শুনতে পেল না অবশ্য। সেই জন্য তোয়ালে, গেঞ্জি, লুঙ্গি নিয়ে এলো। শাওন ডুব দিচ্ছে একের পর এক। শেষমেশ ডুব মেরে উঠতেই শায়না বলল, ভাইয়া, তোমার প্রেমিকা এখন কই? তার ঠোঁটের মুচকি হাসি ঝুলছে। শাওন ঝাড়ি দিল, ওই শালি একটা ভণ্ড, খালি আমার পকেট মারার ধান্দায় থাকে, ওই ভণ্ডকে দিয়ে হবে না, বাপে কিছুদিন পর ধরে বিয়ে দিয়ে দেবে। শায়না বলল, তুমি না বলেছো ওকেই বিয়ে করবে? অনিচ্ছে বিয়ে করে ফেরতো তাহলে ওকে নিয়ে আসতাম আর কি। শায়না মুখ বাঁকিয়ে বলল, টাকা পয়সা কামাই না, সে করবে বিয়ে, ঢং। শাওন গায়ে সাবান মাখতে মাখতে বলল, তোর জামাইয়ের মতো যদি টাকা থাকতো তাহলে বিদেশ থেকে এসেই খপ করে একটাকে ধরে বিয়ে করে ফেলতাম। পুরুষ মানুষের দাম টাকা পয়সায়, বুঝলি তো? দেখলি না তোকে কিভাবে বিয়ে করে ফেললো সবার কথা অগ্রাহ্য করে? টাকা থাকলে গুন্ডাগিরি হয়ে যায় হিরোগিরি, বুঝলি? শায়না ঠোঁট বাঁকালো। বুঝলাম। তাজদার সিদ্দিকির গায়ে জিন ভর করেছিল তখন। শাওন হো হো করে হাসলো, বলল, বাপরে বাপ, ওই মেয়েটার কথা ভাব। তখন গোটা পাড়া জানতো ওটার সাথে তাজ ভাইয়ের বিয়ে হবে। কি প্রেম মাইরি! এসব কথা শায়নার এখন ভালো লাগছে না শুনতে, কিন্তু সে আর তাদের বয়সী ছেলে মেয়েরা, এমনকি ছোট ভাইয়া, মেজো ভাইয়ার বয়সী সব ছেলেমেয়েরা জানতো ওই মেয়েটার সাথে তাজদার সিদ্দিকির প্রেমের সম্পর্ক আছে। আকারে ইঙ্গিত আর তাদের ভাবসাব দেখে সবাই একদম নিশ্চিত ছিল ও
ওদের মধ্যে কিছু একটা চলছে। তখন তাদের সমবয়সীদের মধ্যে আলাপ আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল তাজদার সিদ্দিকী আর নাবিহা ইসলাম। তাজউদ্দিন সিদ্দিকীর ছোট ভাই, যিনি আমেরিকায় থাকেন, সপরিবারের বউয়ের বড় বোনের মেয়ে, ডাকনাম ছিল নিহা। তাসনুভার সমবয়সী ছিল, বলা চলে তাসনুভার প্রিয় ছিল সে। তখন গ্রামে তাসনুভা ছাড়া তেমন স্মার্ট কোনো মেয়ে ছিল না এই পাড়ায়। মেয়েটি রোজ রোজ নতুন ডিজাইনের পোশাক পরত, যেটা তার সিগনেচার ছিল। সবাই তার পোশাক আশাক নিয়ে আলোচনা সমালোচনা করত সব সময়, কারণ সে যে পোশাকগুলো পরত গ্রামে তখন সেই সব পোশাক এখানকার মেয়েরা পরা তো দূর, পরার কথা ভাবতেও পারত না। মেয়েটি বেশিরভাগ সময় এক এক ডিজাইনের স্কার্ট পরত। পাড়ার ছেলেদের এক প্রকার নজর কেড়ে নিয়েছিল মেয়েটি। আকাশ ছোঁয়া মুভিতে যে নায়িকা যে কালো লেহেঙ্গা পরে নাচত তাকেই সবাই নিহা মনে করত। আর এমন একটা সুন্দরী, শিক্ষিতা, শোভরে বড়লোক বাপের মেয়েকে গ্রামের সবচেয়ে বড়লোক পরিবারের ছেলে তাজদার সিদ্দিকী ডিজার্ভ করত বলে সবার ধারণা ছিল। কত কানাঘুষি হয়েছিল তখন, এমনও রটে গিয়েছিল যে ওরা বিয়ে শাদী শুদ্ধ করে ফেলেছে আড়ালে, এমনকি আরও কত কিছু। তাজদার সিদ্দিকী আর তার পরিবারকে মানুষ ভয় পেত বলে তখন কেউ মুখ ফুটে কিছু বলতে পারেনি। শায়নার এখন ওসব নিয়ে ভাবতে ভালো লাগছে না, যদিও সেই সব যদি সত্যিও হয়ে থাকে তাহলেও তার কোনো মাথা ব্যথা নেই, বয়সটাই খারাপ ছিল তখন। তাছাড়া তাজদার সিদ্দিকীর হাজারটা দোষ ত্রুটি মেনে নিয়েছে সে, এখন ওসব সামান্য মনে হয় তার কাছে। শাওন তাকে ভাবনার জগৎ থেকে ফিরিয়ে আনলো। সে গোসল করে ফেলেছে, গামছাটা রশিতে মেলে দিতে দিতে বলল, মনি, পেয়ারা খাবি? কোথা থেকে? আমি এনেছি কাল, পাহাড়ি পেয়ারা, দাঁড়া। সে পেয়ারা কেটে নিয়ে এলো। শায়না শাহিদা বেগমকে ডেকে বলল, আম্মা একটু লবণ মরিচ দাও তো। শাহিদা বেগম প্লেটে করে লবণ মরিচ নিয়ে এলো। শায়না পেয়ারায় মরিচ মেখে খাচ্ছিল, তখনই আনিস এলো বাড়ির পেছনের উঠোনে। শায়নাকে দেখলো, বলল, কি খাচ্ছিস এসব? রোদের মধ্যে আছিস কেন? পেয়ারা ভাইয়া, রোদ ভালো লাগছে। আনিস ফোনের দিকে চেয়ে বলল, তোকে নাকি ফোনে পাচ্ছে না। শায়না হতচকিত হলো, সাথে সাথে প্রশ্ন করল, কে? তাজ। শায়না একটু লজ্জিত হলো। আনিস তার দিকে এগিয়ে এসে ফোন বাড়িয়ে দিল। আমারটাতে কথা বলা আপাতত, কথা বলা শেষে ঘরে রেখে আসিস। শায়না হাত বাড়ানোর আগেই শাওন ফোন কেড়ে নিল, বলল, ভাই, এই মডেলটা আমাকে দিয়ে দাও, তোমাকে এর চেয়ে একটা ভালো মডেল দেব। আনিস তার দিকে তাকালো, হতাশ নিঃশ্বাস ফেলে বলল, তোকে গদা দিয়ে পেটানো দরকার, বলেই ভেতরে চলে গেল। শাওন দাঁত দেখিয়ে হাসছে। তাজদার সিদ্দিকীর ফোন আবারও এলো। শায়না বলল, এগুলো খাওয়া শেষ করি, তুমি কথা বলো। সে দ্রুত পেয়ারা চিবোতে লাগল। শাওন ফোন রিসিভ করতেই তাজদার সিদ্দিকী তাকে দেখে হেসে ফেলল। ব্রেকফাস্ট করছে সে। শাওনকে বলল, ছোটা সম্বন্ধী? শাওন বলল, ভাই, এখন নাশতা করছেন নাকি? আম্মুর সাথে কথা বললাম এইমাত্র। আম্মু বলল শায়না ওই বাড়িতে, তাই ফোন করলাম। কেমন আছো তোরা? আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ওখানে শীত নাকি গরম? একা একা রান্না করে খাও নাকি? অফিসে যেতে কতক্ষণ লাগে? ছুটি কদিন? এই সেই হাজারটা প্রশ্ন ছুড়ে দিল সে। গল্প জমে উঠল দুজনের। শায়না আর বিরক্ত করল না। অনেকক্ষণ পর সে শাওনের পেছনে গিয়ে দাঁড়ালো। তাজদার অন্য কাজ করতে করতে কথা বলছিল, তাই শায়নাকে খেয়াল করেনি। যখন ক্যামেরার সামনে এলো তখনই শাওনের পেছনে শায়নাকে দেখা যাচ্ছে। গুঁড়ো মরিচে লবণ মিশিয়ে পেয়ারা মেখে খাওয়ায় তার ঠোঁটের পাশে মরিচ গুঁড়া লেগে আছে। তাজদার সরু চক করে তাকালো। শাওনকে বলল, তোর পেছনে গ্রামের চাচাতো বোনটিকে দেখা যাচ্ছে বোধহয়। শাওন হেসে উঠে বলল, হ্যাঁ, গ্রামের চাচাতো বোন এখন আমার পাশের বাসার ভাবি। শায়না ধুম করে তার পিঠে একটা কিল বসিয়ে দিল। শাওন বলল, কি হাত মাইরি, কি খাস তুই? তাজ ভাই। তাজদার সিদ্দিকীর গলা ভেসে এলো। শায়না বলল, তোমার বউয়ের সাথে কথা বলো, আমাকে মেরেছে, নাও বকে দাও। শায়নার হাতে ফোন ধরিয়ে দিল সে। শায়না বোক মুছতে মুছতে ঘাটে গিয়ে বসল। তাজদার সিদ্দিকী ক্যামেরার দিকে তাকিয়ে আছে। হাই। শায়না মুচকি হাসল। সকাল সকাল ফোন দিতে হবে কেন? খেয়ে দিয়ে অফিসে যান। তুমি কাল ফোন কেটে দিয়েছিলে কেন? শেষ মুহূর্তে কি বলেছিলে আমি শুনতে পাইনি? শুরু হয়ে গেছে লজ্জা দেওয়া। শায়না বলল, আমিও ভুলে গিয়েছি। না, আবারও বলো। শায়নার ভালো লাগে তাজদার সিদ্দিকী এমন পাগলামি করলে। এগুলোই তার কাছে পাগলামি, কারণ তাজদার সিদ্দিকীর মতো মানুষের সাথে সব বেমানান। কয়েক বছর আগেও সে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি তাজদার সিদ্দিকীর মতো মানুষ তার স্বামী হবে, তার সন্তানের বাবা হবে, তাকে এতটা ভালোবাসা দেবে আর তার এত যত্ন নেবে। সে তখন এসব চায়ওনি, কখনো ভাবনায়ও আসেনি। তাজদার সিদ্দিকীকে সে কখনো কল্পনাও করেনি ওভাবে। তাই এখন তাজদার সিদ্দিকী এমন উদ্ভট কথাবার্তা বললে আর তার মুখে কিছু শুনতে চাইলে তার ভালো লাগে। বলা চলে তাজদার সিদ্দিকীকে জ্বালাতে তারও ভালো লাগছে আজকাল। কিন্তু মাঝে মধ্যে মনে হয় একসময় এইসব আর করবেন না তিনি। তখন এখনকার কথা ভেবে নিজেকে ধিক্কার দেবেন। হয়তো ভাববেন, আমি চাইলেই তো এর চেয়ে ভালো বাড়ির সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারতাম। কেন শুধু শুধু এটার পেছনে এত মেহনত করলাম? কেন শুধু শুধু এই তো নিচু হলাম এইরকম একটা মেয়ের কাছে? বলো, কি বলেছ? শায়নার ভাবনার সুতো ছিঁড়ে গেল। সে ছোট্ট করে বলল, না। তাজদার সিদ্দিকী অবাক হয়ে গেল। কি না? শায়না বলল, কথা কম বলেন, চলুন আপনাকে সব দেখাই ঘুরে ফিরে, বিলে যাই।
শায়না হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের বিলের কাছাকাছি চলে গেল। তাকে সেখানে দেখে রওশনারা চিৎকার করছে, এই সময় তুমি ওখানে কেন? এই অবস্থায় কেউ বিলের ধারে যায়? খারাপ বাতাস লাগলে তখন তাজের জন্য বাড়িতে টিকতে পারবো? আশ্চর্য! তোমার মা কোথায়? আশরাফের মা। শায়না দ্রুত চলে এলো। উফ, একটু ঘুরলেও সমস্যা। চল না সুজন, মিলে দুজন নীল ওই আকাশে ভাসি, দেখুক লোকে এ দু চোখে তোর ওই দু চোখের হাসি। চল না সুজন, হারাই দুজন, বিনা দোষেই হোক ফাঁসি, দেখুক লোকে অবাক চোখে কতটা ভালোবাসি। তিতলি গান গাইতে গাইতে চুল শুকিয়ে নিয়ে আঁচড়াচ্ছে। ঘরের হিটার কাজ করছে না, রিপেয়ার করাতে হবে। তাসনুভা আজ ড্রায়ার দিয়ে চুল শুকোয়নি। গোসল করার পর তার খুব ঠান্ডা লাগছে, ঘরের মধ্যে থাকতে ইচ্ছে করছে না। তাই সে চুল মুছে সোজা উঠোনে নেমে এলো। তাদের উঠোনে রোদ পড়ে সকাল 10টার দিকে। এখন রোদ সরে চলে গিয়েছে শায়নার মেজ চাচাদের উঠোনে। তাসনুভার ইচ্ছে করছে একটু রোদ গায়ে মাখতে। এই সময় ছাদে উঠলে আম্মু বকবে, চুল খুলে দাঁড়ালে আরও বেশি বকবে। তাই সে শায়নার মেজ চাচাদের উঠোনের এক কোণায় এসে দাঁড়ালো। ভেজা চুলগুলো খুলে রাখা, টুপটুপ করে পানি পড়ছে মাটিতে। সে হাতে তখনও সানস্ক্রিন মাখছে। পরনে সালোয়ার কামিজ, দুবাই সিল্কের ফ্লোরাল ডিজাইনের ওপর। এই ফ্যাব্রিকটা তার কাছে ভীষণ আরামদায়ক এবং ক্লাসি লাগে। হঠাৎই কি যেন হলো, সে শিউরে উঠল। পিঠের ওপর গরম পানি পড়ল মনে হলো। চট করে পেছনে ফিরে তাকালো, কেউ নেই। সাথে সাথে ওপরে শায়নাদের বাড়ির দোতলার বারান্দায় তাকালো। কালো শার্ট পরা একজন চরম অভদ্র লোক দাঁড়িয়ে। আনিস ভাই, আপনি? আনিসের গলা ব্যথা থাকায় সে বড় একটা মগে করে গরম পানি নিয়ে অল্প অল্প করে খাচ্ছিল। শীতকালে গরম পানি না খেলে তার গলা ব্যথা বাড়ে, কিন্তু পানি বেশি হওয়ায় সে আর খেতে পারছিল না। তাই ছুঁড়ে মেরেছিল মেজ চাচাদের উঠোনের কোণায়, যেখানে মানুষ থাকার কথা নয়। তাসনুভা থাকার তো প্রশ্নেই ওঠে না। কিন্তু এটা কি হয়ে গেল? এখন মেয়েটা তো গোটা বাড়ির মানুষকে এক জায়গায় করবে। সে নিজ কর্মদোষে হতচকিত হয়ে দাঁড়িয়ে রইল মগটা হাতে নিয়ে। তাসনুভা তাকে কোনো কথা বলতেই দিচ্ছে না। তার চেঁচামেচি শুনে সবাই একসাথে বেরিয়ে এলো। শায়নার আপা, দুলাভাই সবাই, এমনকি শাহিদা বেগম আর আফসার সাহেবও, শায়নার চাচি আর অন্যান্য পাড়া প্রতিবেশীরাও। শাহিদা বেগম তোয়ালে নিয়ে ছুটে এসে তাসনুভার পিঠ চুল মুছে দিতে দিতে বলল, ও দেখেনি মা, তোমার দিকে কেন ও পানি ছুড়বে? রাগ করো না, চলো ঘরে চলো। না, আপনার সাথে কোনো কথা নেই। সে তখন থেকেই আঙুল দিয়ে নির্দেশ করে একটা কথা বলে যাচ্ছে, আপনি নিচে আসুন আনিস ভাই। আনিস শান্তভাবে বলল, ঘরে যাও, কাপড়টা পাল্টে নাও, জুমাবার, সিন ক্রিয়েট করো না। তৌসিফ, ওকে নিয়ে যা। তৌসিফ এতক্ষণ কোমরে হাত রেখে তাসনুভাকে দেখে যাচ্ছিল। এবার ইটের ডাথুনির ওপর বসে পড়ল। বলল, আরও চিল্লা, কুত্তাগুলো না আসা পর্যন্ত চিল্লা। তাসনুভার নাকমুখ লাল হয়ে গেছে রাগে। আনিস ভাই এটা ইচ্ছেকৃতভাবে করেছে। সে আঙুল উঁচিয়ে বলল, আপনি নিচে নামুন, আমাকে লাগবে। শায়নার দুলাভাইরা হাসছে, খুঁচিয়ে খুঁচিয়ে আনিসকে বলছে, আপনাকেই লাগবে। আনিস আরও শান্ত কণ্ঠে একটু বিরক্তি মিশিয়ে বলল, আমি নামব না। তাসনুভা আরও রেগে গিয়ে তার দিকে তাকিয়ে বলল, আপনি কিভাবে না নামেন আমি দেখব। আনিস মাথা নেড়ে বলল, নামব না, দাঁড়িয়ে থাকো ওখানে। ততক্ষণে রওশনারা আর তাজউদ্দিন সিদ্দিকীও বাইরে চলে এসেছে। এসেই দেখল তৌসিফ বসে বসে তাসনুভাকে ভিডিও করছে, আর তিতলি তার পেছনে বসে বসে কপাল কুঁচকে মনোযোগ সহকারে ভিডিও ক্যাপচার দেখে যাচ্ছে। শাহিদা বেগম, সাবরিনা, আশরাফ, আফসার সাহেব, দাদিমা কারো কথা কানে না তুলে তাসনুভা তখনও একটা কথাই বলে যাচ্ছে, আপনি নিচে আসুন আনিস ভাই, আমি আপনার সাথেই কথা বলবো, আমার আপনাকেই লাগবে, নিচে আসুন। আজ সালিশ বিচার না করে সে এখান থেকে নড়বে না। আপনি নামবেন না তাই তো? সরি বলুন, নয়তো তাড়াতাড়ি নামুন। কোনোটাই না করলে আমি ওপরে উঠে যাব। শাহিদা বেগম আনিসকে বললেন, কি বলতে বলছে বলে দেন। আরে আনিস, জুমাবারে তোর এসব করতে ভালো লাগছে? তাসনুভার আগে লাল হয়ে উঠেছে। আনিস বলল, ওটা কি যেমন তেমন কথা আম্মা? দোষ করিনি, সরি বলবো কেন? অ্যাক্সিডেন্টলি এরকম অনেক ব্যাপার স্যাপার ঘটে। সরি বলতাম যদি সিন ক্রিয়েট না করতো। ও যা করেছে তাতে সরি বলার জায়গাটুকু রাখেনি। তাসনুভা একদৃষ্টিতে তার দিকে ক্ষোভ সমেত চেয়ে রয়েছে। শাহিদা বেগম তাসনুভার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আচ্ছা মা, আর রাগ করো না, ও দেখেনি। তাসনুভা বলল, 100 বার দেখেছে, উনি ইচ্ছে করেই আমাকে ভিজিয়ে দিয়েছেন। আমাকে সরি না বললে এখান থেকে এক পাও নড়ব না আমি। আপনি নামলেন নাকি আমি ওপরে যাব আনিস ভাই? আনিস হতাশ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা তুমি ওপরে আসো, আম্মা তুমিও চলে আসো।
বলেই সে ভেতরে চলে গেল। তাসনুভা বলল, আচ্ছা বেশ, আপনি ঘর থেকে বের হইয়েন, আপনাকে দেখে নেব আমি, কতক্ষণ ঘরের মধ্যে বসে থাকবেন দেখে নেব। বলেই হনহনিয়ে সে তাদের বাড়ির দিকে চলে যেতে লাগলো। তৌসিফ পথ হাটকে তার সামনে মাইক্রোফোন ধরার ভঙ্গি করে বলল, ম্যাডাম, আপনি এভাবে হার মেনে নিয়েছেন? খেলা তো জমে উঠেছিল, আর একটু খেলতে পারতেন। আনিস ভাইকে না নামানো অবধি আপনি আন্দোলন করতে পারতেন, সিদ্দিক বাড়ির রাস্তা অবরোধ করতে পারতেন, এভাবে হাল ছেড়ে দিলেন? তৌসিফ প্রশ্ন করছে আর তিতলি তা ভিডিও করছে। আশেপাশে সবাই তাদের দুষ্টুমিতে হাসছে। তাসনুভা আবারও শাইনাদের বাড়ির দোতলার বারান্দায় তাকাতেই দেখল আনিস এসে দাঁড়িয়েছে আবারও। তৌসিফের কথা শুনে কেমন করে যেন হাসছেও, যা সহজেই বোঝা যাচ্ছে না, কিন্তু তাসনুভা স্পষ্ট বুঝতে পারছে উনি হাসছেন। তাসনুভার আগে লাল হয়ে এবার বিকট শব্দে গর্জে উঠল, ভাইয়া, তিতলি! তিতলিকে বগল দাবা করে তৌসিফ ছুটল, এমনকি আশেপাশের পাড়াপড়শিরাও। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, এত মাথা গরম করলে চলে না মা, ও তো বলছে দেখেনি। তাসনুভা বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। রওশনারা বলল, একটাকে কোনো মতে লন্ডনে পাঠিয়েছি, আরেকটা আছে বাড়ি মাথায় তোলার জন্য, নাকের ডগায় রাগ নিয়ে ঘুরতে হবে সারাক্ষণ। তাসনুভা ঘরে চলে যেতে যেতে জোহরা বেগমকে বলল, ভাইয়ে কোথায়? আমি ওকে আর তিতলিকে কিছুতেই ছাড়ব না। জোহরা বেগম অবাক কণ্ঠে বললেন, ও আবার কি করেছে? তাসনুভা থামল। জোহরা বেগমের দিকে তাকিয়ে বলল, ভিডিও করছিল আমাকে, আমি হাতের কাছে পেলে মেরেই ফেলব। কেমন অলক্ষণে কথা নুভা, 100 বার বলবো। তিতলি, কোথায় তুমি? বেরিয়ে আসো, তোমাকে একটা চড় মারব। ঝিমলি হাসতে হাসতে বলল, আনিস ভাই কাজটা ঠিক করেনি আমার ননদিনীকে রাগিয়ে দিয়ে, এর মাসুল দিতেই হবে। তাসনুভা ঘরের দরজা বন্ধ করল শব্দ করে, বলল, ওনাকে আমি ঠান্ডা পানিতে চুবিয়ে না মারলে আমার নাম তাসনুভা সিদ্দিকী নয়। ঝিমলি হাসছে। জোহরা বেগম তৌসিফকে ডাকতে লাগলেন, তৌসিফ, নামাজের সময় হয়ে যাচ্ছে, কোথায় তুই? তিনি তৌসিফকে ডাকতে ডাকতে ঘরের দিকে পা বাড়ালেন। আনিস নামাজের জন্য প্রস্তুত হয়ে নিল। শাইনা তার ঘরে এসে ফিরনির বাটিতে টেবিলের উপর রাখল। জুমার নামাজ পড়তে যাওয়ার সময় বাড়ির ছেলেরা মিষ্টি জাতীয় কিছু মুখে দেয়। আনিস গায়ে খুশবু মেখে শাইনার দিকে তাকালো, কিছু বলবি? শাইনা, আম্মা ফিরনির বাটিটা নরমালে রেখেছে, ঠান্ডা হয়ে আছে, এখান থেকে শুধু 2 চামচ খেতে বলেছে, তোমার গলা ব্যথা বাড়বে। ফিরনির বাটিটা হাতে তুলে নিয়ে আনিস গুনে গুনে শুধু 2 চামচ খেলো। তারপর শাইনার দিকে চেয়ে বলল, আর 2 চামচ খাচ্ছি। শাইনা হেসে ফেলল, শুধু 2 চামচ? আম্মা আমাকে বকবে। আনিস আর 2 চামচ খেলো। ফিরনিটা ঠান্ডা হওয়ায় বেশি মজা লাগছে। তারপর বাটিটা শাইনার হাতে দিয়ে কলার ঠিক করতে করতে বলল, উঠোনে তোর ননদ আছে কিনা দেখ তো। শাইনা তার কথা শুনে হেসে ফেলল, কিছু করবে না। পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে, পাঞ্জাবি ভিজে গেলে নামাজে যেতে পারবো না, দেখো একটু। শাইনা বারান্দায় গেল। তাসনুভা ড্রেস পাল্টে আবারও রোদে এসে দাঁড়িয়েছে, বুকে হাত ভাঁজ করে, মাথায় কাপড় তোলা। এলাকার সব মসজিদগুলোতে খুতবা পাঠ হচ্ছে। শাইনা আবারও ঘরে এলো। আনিসকে বলল, ভাইয়া এমনি রোদে দাঁড়িয়েছে, কিছু করবে না, তুমি দুলাভাইয়ের সাথে যাও, নামাজে যাচ্ছে ওটা জানে, পানি ছুড়বে না। আনিস পকেটে পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে বের হলো, বলল, মেয়েটার মাথা খারাপ, বিশ্বাস নেই। জামিল ভাই? শায়নার দুলাভাই সাড়া দিল, হ্যাঁ যাচ্ছি, আপনি নামেন, আপনাকে দরকার। বলতে বলতে তারা শব্দ করে হেসে উঠল একসাথে। আশরাফ আর আফসার সাহেবও তাদের সাথে ছিল। আনিস তাই তাদের পেছনে পেছনে চলে যেতে যেতে আর কিছু বলল না। তাসনুভা সরে দাঁড়িয়েছে ওই বাড়ি থেকে সবাইকে বের হতে দেখে। আনিস সবার পেছন পেছন চলে গেল। তাসনুভা সেদিকে ফিরেও তাকালো না। তৌসিফ তাদের পেছন পেছন বের হলো রায়হান, তাজউদ্দিন আর তৈয়েবুদ্দিন সিদ্দিকীর সাথে। তাসনুভাকে দেখা মাত্রই তাজউদ্দিন সিদ্দিকী বলল, এত রোদের মাঝে দাঁড়িয়ে থাকলে মাথা ঘোরাবে আম্মু। আমার মাথা এত সহজে ঘোরায় না। তাজউদ্দিন সিদ্দিকী হেসে ফেললেন, এখনও দেখছি রেগে আছে মেয়েটা। তাসনুভা তৌসিফকে বলল, তোমার বিচার পরে হবে। তৌসিফ হেসে ফেলে বলল, আমার সাথে ঝগড়া করতে এলে আমি ভিডিওটা মেজো ভাইয়ের কাছে পাঠিয়ে দেব। তাসনুভা ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি তোমাকে। তৌসিফ কাকে পুরোটা বলতে না দিয়ে বলল, মসজিদ থেকে তওবা করে ফিরি তারপর মারিস। তাসনুভার রাগ কমেনি, প্রতিশোধ সে নেবেই, কিন্তু এমনভাবে নেবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তার গায়ে গরম পানি ছোড়ার স্পর্ধা উনি দেখায় কি করে। আনিস মসজিদ থেকে আসার সময়ও উঠোনে পা রেখেছিল আতঙ্কের সাথে। মেয়েটা কোন সময় পানি নিয়ে অ্যাটাক করে বসে কে জানে। এই রকম মেয়ে সে জীবনে দেখেনি। গোটা বাড়ির মানুষ এক জায়গায় করে ফেলেছে চেঁচামেচি করে। তৌসিফ তাসনুভার চেঁচামেচির ভিডিওটা তাজদারকে দিয়েছে। তাজদার রিপ্লাই করল, কেস তো সিরিয়াস। তৌসিফ বলল, আনিস ভাইকে পুরা বেইজ্জতি করে ছেড়েছে। তোমাকে বলছি এই মেয়েকে বিয়ের ভয় দেখাও। ওর এখন শ্বশুর বাড়ি গিয়ে বরের সাথে ঝগড়া করার বয়স, করছে পাশের বাসার চাচাতো ভাইয়ের সাথে, এগুলো মানা যায় না। তাজদার মেসেজ সিন করল।
কিছুক্ষণ পর রিপ্লাই করল, ব্যাপারটা দেখতে হচ্ছে। যাই হোক, তিতলি আর শায়নার ইনকোর্স পরীক্ষা কাল। দুজনকেই গাড়িতে করে নিয়ে যাবি, তুইও যাবি, নয়তো শাওনকে যেতে বলবি, একা পাঠাবি না। আর খাবার কিনে নিবি যাওয়ার পথে। ওকে। পরদিন শায়নার ইনকোর্স পরীক্ষা ছিল। তিতলির সাবজেক্ট অ্যাকাউন্টিং, শায়নার ম্যানেজমেন্ট। শায়নার প্রস্তুতি যতটা খারাপ, তিতলির প্রস্তুতি তার চেয়েও বেশি খারাপ। তবুও পরীক্ষা দিতে যেতে হবে। প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে যায় নির্লজ্জরা। তিতলিও নির্লজ্জ। শায়নার উপর দিয়ে রীতিমতো ঝড় গেল। সে মনে মনে সেই সব মেয়েদের প্রশংসা করছিল পরীক্ষার হলে বসে বসে, যাদের সংসারের সমস্ত কাজ করে তারপর পরীক্ষা দিতে আসতে হয়। পরীক্ষার পর তার শরীর এতটা খারাপ হয়ে গিয়েছিল, সে আশেপাশের কিছু খেয়ালও করেনি। গাড়িতে এসে প্রায় অজ্ঞানের মতো মাথা এলিয়ে দিয়ে বসেছিল। তিতলি জোর করল কিছু খেতে, কিন্তু সে খেল না। বাড়ি এসে গোসল করে সোজা বিছানায়। আর কোনো দিকে তাকানোর জো নেই। তার দুই বোন তাকে দেখতে এসেছিল। সবার সাথে তাদের আলাপ জমে উঠেছিল। তখনও শায়না ঘুমিয়ে, কেউ তাকে ডাকেনি। যখন ঘুম ভাঙল তখন এতটা ক্লান্ত লাগছিল যে তার ইচ্ছে করছিল বসে বসে কাঁদতে। চোখে জল চলে এসেছিল, কিন্তু কেউ দেখার আগেই মুছে নিয়েছিল। মনে মনে পণ করল সে আর জীবনেও বাচ্চা নেবে না, জীবনেও না। 7:30 নাগাদ তাজদার ফোন করেছে। বাড়ির সবার সাথে কথা বলে যখন ফোনটা শায়নার কাছে গেল, তখন সে কথা বলতে চায় না। তিতলিকে বলল, রাতে বলবো, এখন না, বলো 10টার দিকে আমি ফোন দেব। তিতলি বলল, ভাইয়া বলছে কথা বলতে হবে না, নাও। বেশি খারাপ লাগছে তোমার? না না, আমি পরে কথা বলবো, ফোন রেখে দাও। তিতলি ফোন রেখে দিল। শায়না হালকা নাশতা খেয়ে আরেকটু ঘুমিয়ে নিল, আড্ডায় বসল না। যখন ঘুম ভাঙল তখন রাত 10টা। রসনারা এসে বললেন, ভাত খাবে না? শায়না দুপাশে মাথা নাড়ল। দুটো করে খাও, একেবারে না খেলে কিভাবে হবে? তিনি জোড়াজুড়ি করলেন। শায়নার লজ্জা লাগছে, কিন্তু তবুও সে মানা করে দিল। তিতলি বাসন নিয়ে তার ঘরে চলে এলো তন্মধ্যে। হাসি মুখে বলল, শায়না শায়না, আমি ফিশ ফ্রাই করেছি, তেলাপিয়া মাছের। দেখো দেখো কত বড়। ভাত খেতে হবে না বস, এই মাছটা খাও, খুব মজা হয়েছে। ভাইয়ে চেটেপুটে খেয়ে আবার আমারটাতে ভাগ বসিয়ে দিয়েছে, ওর দুটো মায়ের বাকি আছে, নাও। রসনারা বলল, এসবে পেট ভরে? আজব। তিনি বিরক্ত হয়ে চলে গেলেন। তিতলি প্লেটটা শায়নার সামনে ধরল। সালাদ আর মাছটা কেট ভর্তি করে ফেলেছে। পাশে 3 রকমের সসও আছে। শায়না কাঁটা চামচ দিয়ে মাছ তুলে নিয়ে মুখে পুরল। ঝাল ঝাল ফিশ ফ্রাই, জিভে লাগছে বেশ। শায়না খুব তৃপ্তি নিয়ে খেতে খেতে তিতলির দিকে তাকালো। তিতলি হাসল, মজা? খুব। কিভাবে করেছ? হিহি, ভাইয়ার বুদ্ধি। শায়না অবাক হয়ে বলল, কিভাবে? তিতলি সবটা খুলে বলল, ভাইয়া বলেছে তোমার মুড ভালো হয় পছন্দের কিছু খাবার দাবার খেলে। তারপর বলল, ফ্রিজে মাছ থাকলে ঝালঝাল করে ফ্রাই করে দাও। কাল ভাইয়ে বাজার থেকে টাটকা মাছ এনেছিল, ব্যাস। থ্যাঙ্কস তোমাকে দেব নাকি তোমার ভাইয়াকে? তোমার বাচ্চার বাপকে। আমি যাই, ভাইয়েকে দুটো গোদাম গোদাম মেরে আসি। রাক্ষসটা আমার মাছের একটা পিঠ সাবার করে দিয়েছে। ভাইয়ে বেরো, 50 টাকা ছাড়ো, নইলে তোমার বিয়ে হবে না গাধা। চিৎকার করতে করতে বেরিয়ে গেল তিতলি। খাওয়া দাওয়ার পর শায়নার মন মেজাজ সত্যি সত্যি ভালো হয়ে গিয়েছে। তাজদার সিদ্দিকীকে ফোন করতে গিয়ে তার ভয়ও হলো, আবার রেগে বোম হয়ে আছে নাকি। সে ফোন দেওয়া মাত্রই তাজদার সিদ্দিকী রিসিভ করল। শায়না স্ট্যান্ডে ফোনটা রেখে পিঠের নিচে বালিশ দিয়ে শুয়ে পড়ল। তাজদার তাকালো ক্যামেরার দিকে ভালো করে। শায়নাও চেয়ে আছে, কোনো কথা বলল না সে, তাজদারের মেজাজ বোঝার জন্য। তাজদার তার সারা শব্দ না পেয়ে কিছুক্ষণ পর বলল, হাই। শায়না বিড়বিড় করতে লাগলো। মেজাজ তো দেখছি ফুরফুরে। তাকে বিড়বিড় করতে দেখে তাজদার আরও ভালো করে ক্যামেরার দিকে চেয়ে বলল, গালি দিচ্ছ? শায়না হালকা হাসল। আপনি আমার মুখে কখনো গালি শুনেছেন? শুনিনি, তবে মেসেজে দিয়েছিলে বিয়ের শুরুতে। এই এক কথা বলেই তাকে 1000বার লজ্জা দিয়েছে তাজদার সিদ্দিকী। তবুও একই কথা বলে যায়। শায়না এবার চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল, থ্যাঙ্কস। তাজদারের ভ্রু কুচকে গেল। কেন? সে আয়রন টেবিলে কাপড় চোপড় আয়রন করাচ্ছে, তার মধ্যেই কথাবার্তা বলছে। শায়না বলল, তিতলির কাছ থেকে জেনে নেবেন। তাজদার গম্ভীর মুখে বলল, বুঝেছি, কিন্তু তোমার একটা স্বভাব ভীষণ খারাপ। তোমার টেস্ট চেঞ্জ হয়েছে। তোমার উচিত কোনটা খেতে ইচ্ছে করছে সেটা নিজে বানিয়ে খাওয়া, নয়তো অন্য কাউকে বলা। একেবারে না খেয়ে থাকাটা কেমন? কাউকে কাজ করতে বলতো লজ্জা লাগে আমার। আমি নিজের কাজ নিজেই করতে পারছি না এখন। আপনি থাকলে অবশ্য আপনাকে বলতাম। কথাটা বলি সে হালকা হাসল। তুমি মেয়ে ভালো নও, শায়না অপকটে বলল। সেজন্যই তো আপনাকে বিয়ে করেছি। তাজদার সিদ্দিকী গোমরা মুখে বলল, মানে? কিছু না। তাজদার সিদ্দিকী আঙুল তুলল। এই মেয়ে, তুমি কিছু একটা বলতে চেয়েছ। শায়না বলল, মানে ভালো হলে আপনাকে বিয়ে করতাম না, এটাই। তাজদার সিদ্দিকী ঠোঁট বাঁকিয়ে বলল, ভালো বলেছ। তাজদার সিদ্দিকী তার মতোই তাওকে ডিজার্ভ করত, পেয়েছেও।
শাইনা জিভ দেখিয়ে বলল, ভ্যা ভ্যা। তাজদার সশব্দে হেসে ফেলল, বলল, তোমার খুশি হওয়ার কথা আমার মতো বর পেয়ে। তোমার মা বাবা টাকলা ভুড়িওয়ালা চাচাদের ধরিয়ে দিত, তুমিও নাচতে নাচতে বিয়ে করে নিতে। শাইনা বলল, মোটেও না। কথাই পারছো না, বিয়ের আজ কত মাস হয়ে গেল, তোমার এখনো মনে হচ্ছে না আমাকে পেয়ে তুমি ধন্য? ভীষণ ভালো। আমি ধন্য সেটা আমার চেহারায় বোঝা যাচ্ছে। আপনারা চেহারা দেখে মনে হচ্ছে বউ বাচ্চা হারিয়ে পথে বসেছেন। শরীর খারাপ নাকি? তাজদার সিদ্দিকীর এবার ক্যামেরার সামনে এসে দাঁড়ালো, অবাক কণ্ঠে বলল, এতদিন ধন্য হইনি, আজ ধন্য হলাম। তুমি আমার চেহারা দেখে অন্তত বুঝেছ আমি সিক। শাইনা কপাল কুঁচকে বলল, মেডিসিন নেননি? নিয়েছি, কিন্তু বউয়ের সেবা শুশ্রূষা না পেয়ে এই রোগ হয়েছে। শত মেডিসিন নিলেও কাজ হবে না। শাইনা অত কিছু না ভেবেই বলল, মেডিসিন নেন, তারপরও না কমলে দেশে চলে আসেন। তাজদার সিদ্দিকীর চোয়াল ঝুলে পড়ার মতো অবস্থা। শাইনা মমতাজ বলছে এই কথা? সে বলল, বিয়ের এই 1 বছরের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক কথাগুলো তুমি আজ বলেছ। দারুণ উন্নতি হয়েছে, সাব্বাস সাব্বাস। শাইনা খোঁচা মেরে বলল, বিয়ের 1 বছরের মধ্যেই বাচ্চার বাবা হয়ে যাচ্ছেন, সাব্বাস সাব্বাস ঠু। তাজদার মাথা ঝাঁকিয়ে বলল, তোমার গর্ব করা উচিত আমাকে নিয়ে। শাইনা তাকে ব্যঙ্গ করে বলল, গর্ব করতে গিয়েই তো আমি আজ গর্ভবতী। তাজদার সিদ্দিকী হো হো করে হেসে ফেলল, বলল, লোকজন শুনলে বলবে আমাকে ভূতে ধরেছে। ধরেছেই তো, অবশ্যই ধরেছে। ভূতের নাম শাইনা মমতাজ। প্রায় 2 সপ্তাহ কেটেছে শাইনার এই অসুস্থতা দিয়ে। তারপর এক বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ তার লেবার পেইন উঠল, যখন সে অপেক্ষায় ছিল তাজদার সিদ্দিকীর ফোনের। তাজদার যখন ফোন করল তখন তার ফোনটা ঘরের এক কোণায় বাজছে। শাইনার দিকে সবার মনোযোগ এমনভাবে চলে গিয়েছিল যে ফোনের দিকে তাকালো না কেউ, এমনকি শাইনারও সেদিকে কোনো খেয়াল নেই। দুপুরেও সে মেসেজে তাজদারের সাথে ঠাট্টা তামাশা করছিল, যা সে আগে কখনো করেনি। আনিস অফিস থেকে এসে আরাম করছিল নিজের ঘরে, তন্মধ্যেই তাসনুবার চেঁচামেচি কানে এলো, আনিস ভাই দ্রুত আসেন, ভাইয়ারা কেউ বাড়ি নেই, শাইনার শরীর খারাপ লাগছে, ভেজার জন্য প্রস্তুতি নিয়ে আসেন, সুখবর শোনার পর আপনার মাথায় 1 বালতি ঠান্ডা পানি ঢালবো আমি। আনিস তড়ঘড়ি করে নিচে নেমে এলো। শাইনা নিজের ভাই বোন আর মা বাবাকে দেখে একটু ভরসা পেল। সাহিবা বেগম দোয়া দুরুদ পড়ছেন, বলছেন, কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। আশরাফের বাপ কোথায়? শুনো না, ওর মামুদের একটু খবর দাও না। আনিস দ্রুত সবাইকে সাইডে সরিয়ে দিল। শাইনাকে কোলে তুলে নিয়ে যেতে যেতে সে শান্ত গলায় বলল, এতজন ওখানে গিয়ে কি করবে আম্মা? এখন কাউকে কিচ্ছু বলার দরকার নেই, আমি খবর দেব পরে। শাহিদা বেগম দীর্ঘশ্বাস ফেলে হার মেনে নিলেন। আচ্ছা আচ্ছা, কাউকে কিছু বলছি না। শরীরের কাঁপুনিতে শাইনার চোখ বেয়ে শুধু জল ঝরছে। ঘর ময় ছুটোছুটি, ব্যাগের রিপোর্ট, কাপড় চোপড়, প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে গাড়িতে তোলা হচ্ছে। এরই মধ্যে তৌসিফ রায়হান পৌঁছে গেছে। 2 বাড়ির তরুণ তরুণী আর 2 জন মুরব্বী শাহিদা বেগম ও রওশানারা যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাসনুভা, তিতলি আর তাওসিফের সাথে ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে তুলে দিয়েছে। সে একপাশে দাঁড়িয়ে আছে আতঙ্কিত হয়ে, মুখ ফ্যাকাশে, ভয়ে তার হাত পা ঠান্ডা। শাইনার এসব দেখে তার একটা সিদ্ধান্ত আরও পোক্ত হয়ে গেল, সে জীবনেও বিয়ে করবে না। কি ভয়ানক ব্যাপার স্যাপার! শাইনা নয়, মনে হচ্ছে তার শরীরের সমস্ত হাড়গোড় মর করে ভাঙছে। ফোনটা শক্ত করে ধরে আছে সে, তাজদারকে একটার পর একটা আপডেট দিচ্ছে, মাঝে মধ্যে বকাও খেয়ে যাচ্ছে। সে নিজেও বুঝতে পারছে না এখানে তার দরকারটা কি। শাইনার ভাই বোনেরাই তো সব সামলে নিচ্ছে, ভাইয়া না বুঝেই খালি বকে। রায়হান তাকে হাতের ইশারায় ডাকল, নুভা এদিকে। সে এগিয়ে গেল। জি। তুমি যাচ্ছ? হ্যাঁ, আমি ছোট আর তিতলি একসাথে যাব। আচ্ছা, বাকি যা যা লাগে সব গুছিয়ে নিয়ে এসো। তাসনুভা তাকে আশ্বাস দিল। সাথে সাথে অপর পাশ থেকে আবারও ফোন এলো। রায়হান জানতে চাইল, তাজ? তাসনুভা মাথা দোলাতেই সে হাত বাড়িয়ে ফোন নিল। ও পাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো। রায়হান তাকে আশ্বস্ত করে বলল, ওদের গাড়ি ছেড়ে দিচ্ছে, আমরা যাচ্ছি পরের গাড়িতে, চিন্তার কিছু নেই, সবাই আছে ওখানে, ডাক্তার কি বলে দেখি। কথা বলে তাসনুভার দিকে ফোন বাড়িয়ে দিল সে। পাড়াপড়শিরা উঠোনে জমায়েত হয়েছে, এক একজন এক এক পরামর্শ দিচ্ছে। কেউ কেউ বলছে, বাবা গো বাবা, আশরাফের মায়ের এই মেয়ে মনে হয় না আর জীবনেও বাচ্চা কাচ্চা নেবে, একটা হতেই সবাইকে হয়রান করে ফেলেছে। পাশ থেকে শাইনার দাদি ধমকালো, আহা, এসব কথা বলার সময় এখন? এখন কি আগের যুগ আছে? আগে খাবার দাবারে পুষ্টি ছিল, মানুষ খাওয়া দাওয়া বেশি ছিল। এখনকার মানুষ অত খেতে পারে? খাবারে পুষ্টিও নেই, তাই শক্ত সমর্থ কম। পারলে আমার নাতনিটার জন্য দোয়া করো, নইলে চুপ থাকো।
নাতনির জন্য ওনার বেশিই চিন্তা হচ্ছে। তিনি মনে মনে কিছু নিয়ত করলেন। নাতনি সুস্থ হয়ে বাচ্চা নিয়ে ফিরে এলে রোজা রাখবেন, তাহাজ্জুদ পড়বেন, কিছু দান সদকা দেবেন। পরপর দুটো গাড়ি হাসপাতালের উদ্দেশ্য রওনা দিল। কিছুক্ষণ পরেই এশার আজান দেবে হয়তো। বাড়ির পেছনে নেড়ি কুকুরগুলো একসাথে ডাকাডাকি করছে। দাদিমা শাওনকে বলল, এগুলোকে তাড়াতো, আমার নাতিটার আর খেয়ে দে কাজ নেই, এদের খাইয়ে দাইয়ে পালে কেন বুঝি না। আনিসকেই বকছিলেন তিনি। অফিসে যাওয়ার আগে আর আসার পরে সে কুকুরগুলোকে খাবার দিয়ে যায়। সেগুলো সারা দিন তাদের বাড়িটাকে পাহারা দেয়। তাসনুভা তাজদারের সাথে কথা বলছে আর ঘরদোর গোছগাছ করছে। এগুলো গুছিয়ে সে হাসপাতালে যাবে। তিতলিকে বলছে কাজ করতে। তিতলি কাজ করবে না, সে জুতো পরছে। সবার আগে সে রেডি। কাজবাজ করতে পারবে না আজ, আজ তার খুশির দিন। তিতলি রেডি হয়ে বসে আছে, তার এখানে মন টিকছে না। সে একবার তাসনুভার ঘরে, আরেকবার তাসফিন আর তৌসিফের ঘরে ছোটাছুটি করছে। আজ সকালে তাসফিনও বাড়িতে এসেছে। তার অ্যাডমিশন টেস্ট শেষ হওয়ায় সে বাড়ি ফিরে এসেছে। সে একটু লাজুক। ঝিমলি আর শাইনাকে বেশি লজ্জা পায়। তাসনুভা তৌসিফকে ভয়। ঝিমলি তাসনুভার ঘরে যাচ্ছিল, তখনই তাসফিনের ঘরে উকি দিল। তাসফিন তার ছেলে রুহাবকে সামনে বসিয়ে খেলনার জিনিসপত্র দিয়ে তাকে হাসাচ্ছে। ঝিমলি উকি দিয়ে বলল, রুহাব সোনা, চাচ্চুকে পেয়ে দেখছি সবাইকে ভুলে গেছে। তাসফিন ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো, হাসল অল্প করে। রুহাব মায়ের গলা শুনে উকি দিল, স্বাদ বাড়িয়ে লাফাতে লাগলো। ঝিমলি মাথা নেড়ে বলল, না, এখন কোলে আসা যাবে না, চাচুর সাথে খেলুন, আমার কাজ আছে, বাই। তিতলি বোর হচ্ছে সবার ঘরে ছোটাছুটি করতে করতে। তার এখানে আর এক মুহূর্তও থাকতে ইচ্ছে করছে না। সে যাওয়ার আগে যদি বাবু এসে যায় তখন তার খুব ইচ্ছে সবার আগে সে বাবুকে কোলে নেবে। বাবুটা কার মতো হবে? ভাইয়ার মতো নাকি শাইনার মতো? মেয়ে বাবু হলে হবে ভাইয়ার মতো, ছেলে বাবু হলে হবে শাইনার মতো। যদিও সে আম্মুর মুখ থেকে চুপিসারে শুনে ফেলেছে ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে। কিন্তু যদি ডাক্তারের কথা ভুল হয়? তাসনুভারও চিন্তা হচ্ছে, ভাইয়া যদি জানতে পারে সে এখনও হাসপাতালে পৌঁছয়নি তাহলে তাকে বকবে। হাসপাতালে যারা আছে সবাই তা জেনে যাবে, তার খুব অপমান লাগবে। বাইরে ভীষণ ঠান্ডা। শীত যদিও কিছুদিন পর কমে আসবে, কিন্তু এখন খুব ঠান্ডা পড়ছে। সে ওভারকোট চাপিয়ে তিতলিকে বলল, তিতলি, কোথায় তুমি? তিতলি তিরিং বিরিং লাফিয়ে লাফিয়ে এলো। তাসনুভা তাকে দেখে মাথায় হাত দিল। তিতলি মোটা একটা সোয়েটার ভেতরে পরে তার ওপর একটা ঢিলে ঢালা কুর্তি পরেছে। তাকে দেখতে ভীষণ মোটা লাগছে। এমনিতেই সে গুলুমুলো, এভাবে সোয়েটার পরায় আরও। সে বিস্ময় প্রকাশ করে বলল, তিতলি, তুমি মানুষ? তিতলি দাঁত দেখিয়ে হাসল। দা বলেছে, আমি পুতুল, মানুষ না। ইংরাজিতে বলে বারবি ডল। তৌসিফ সাথে সাথে ঘরে পা রেখে বলল, যখন বলেছি তখন তুই পুতুল ছিলি, এখন দামড়ি বেটি হয়ে পুতুল সাজছিস? বেয়াদবস। তিতলি গাল ফুলিয়ে তাকালো, তারপর মুখ মোচড় দিল। তৌসিফ তার মাথা চাপড়ে দিয়ে তাসনুভাকে বলল, তোর সাজগোজ কমপ্লিট? তাসনুভা আকাশ থেকে পড়ল, কোথায় সাজগোজ করেছি? তৌসিফ হার মেনে নিল, আচ্ছা করিসনি, চল এবার। ঝিনুক এসে রোশনারা ফোনে যা যা পাঠাতে বলল সব ব্যাগে ভরে নিয়ে এলো। তাসফিন তখনই রুহাবকে কোলে নিয়ে এলো। তিতলি তার গালে চটাস করে একটা চুমু বসিয়ে বলল, সোনা, বলো তো, তোমার বোন আসবে নাকি ভাই আসবে? রুহাব তার চুল ধরে টেমে দিল। তাসনুভা বলল, উচিত কাজ করেছে, তুমি ওকে চুমু দিয়েছ কেন? তিতলি রুহাবকে ধরে আরও জোরে জোরে চটাস চটাস করে চুমু খেয়ে বলল, তোমাকে একটা দেব? তাসনুভা গর্জালো, তিতলি? তিতলি ফুরুত করে দৌড় দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। লন্ডনে এখন গভীর রাত, সম্ভবত মধ্যরাত পার হয়েছে। তাজদার সিদ্দিকী তার পেন্ট হাউসের প্রশস্ত লিভিং রুমে অস্থিরভাবে পায়চারা করছে। হাতে কফির মগের শেষ বিন্দুগুলো কখন শুকিয়ে গেছে সে খেয়াল করেনি। পরনে সাদা খয়েরি রঙের একটা পোলো টি শার্ট। এই ঠান্ডার মধ্যেও তার হাতের তালুতে ঘাম। শায়না কথা বলার মতো অবস্থায় নেই, এই চিন্তাটা তার মাথার মধ্যে হাতুড়ি পেটার মতো বাজছে। প্রথমবার বাবা হওয়ার উত্তেজনা যতটা ছিল তার চেয়ে 1000 গুণ বেশি এখন উদ্বেগ। এই মুহূর্তে সে শায়নাকে স্পর্শ করে সান্ত্বনা দিতে পারছে না, এটাই তাকে সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে। সে জানলার কাচের বাইরে জমাট বাঁধা কুয়াশার দিকে তাকালো। এখানে শীতের তীব্রতা আর এক রকম, কিন্তু তার মনে এখন যে ঝড় চলছে তার কাছে বাইরের ঠান্ডা কিছুই নয়। সে অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে রইল কাচের বাইরে। উদ্ভট উদ্ভট চিন্তাভাবনা আসছে মাথায়। আরেক মগ কফি লাগতো, কিন্তু আলসেমি হচ্ছে। ফোনটা হাতে নিল সে। গত 1 ঘন্টায় সে প্রতি 15 মিনিট অন্তর আনিস, রায়হান আর তৌসিফকে ফোন করেছে। প্রতিবারই সে শুধু জানতে চেয়েছে এখন কেমন আছে, আর উত্তর এসেছে এখনও একই রকম। সে আবার তাসনুভার নম্বরে ডায়াল করল।
তাসনুভার গলা শোনা গেল হাঁপাচ্ছে। ভাইয়া, আমরা পৌঁছে গেছি। তাজদার কিছুক্ষণ চুপ থেকে বলল, এখন কোথায় সবাই? আমরা সবাই হাসপাতালের ওয়েটিং রুমে, তৌসিফ বলল। ডাক্তার কি কিছু বলল? শায়নার শারীরিক অবস্থার জন্য নর্মাল ডেলিভারি সম্ভব হচ্ছে না, আর অপেক্ষা না করে সি সেকশন করিয়ে নেওয়াটাই সেফ হবে মা আর বেবির জন্য, এমনটা বলেছেন। তাজদার চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। সে বলল, আনিস আর ভাইয়া কোথায়? ডাক্তারদের সাথে কথা বলছেন? তাজদার দ্রুত বলল। পরিস্থিতি গুরুতর হলে দেরি না করে সি সেকশন করানোই ভালো। ওকে রাখো, আমি ওদের ফোন দিচ্ছি। হাসপাতালের করিডোরে উৎকণ্ঠা নিয়ে বসে আছে সবাই। আনিস আর রায়হান তখন কথা বলছে নিজেদের মধ্যে। ডাক্তার বলে গেছেন, আমরা অনেকক্ষণ চেষ্টা করেছি। রোগীর শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে আর অপেক্ষা করাটা ঠিক হবে না। এতে মা বাচ্চার ঝুঁকি বেড়ে যাবে। সি সেকশনের সিদ্ধান্ত নেওয়াই নিরাপদ। তাজদার আনিসের কাছে ফোন করে রায়হানের উদ্দেশ্যও বলল, হোক সি সেকশন, সেফটি ফার্স্ট। সি সেকশনের জন্য দ্রুত প্রস্তুতি শুরু হলো। শায়নাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। বাইরে অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। শাহিদা বেগম আর রওশনারা নীরবে পাশাপাশি বসে রইলেন। তিতলি ঝিমোচ্ছে। রওশনারা তাকে ধরে রেখেছে বুকের সাথে। তৌসিফ এসে তার মাথায় চাটি মারতেই সে হকচক্কি উঠে গেল। চেঁচিয়ে চেঁচিয়ে বলল, চোর চোর! সবাই হতচকিত। তিতলি গোল গোল চোখ করে তৌসিফের দিকে চেয়ে রইল। তৌসিফ কি বলবে খুঁজে পেল না। কোমরে হাত রেখে তিতলির দিকে হতাশ দৃষ্টিতে চেয়ে রইল তৌসিফ। তিতলি রওশনারার ওড়নার নিচে মুখ লুকালো। সেখান থেকে উকি দিয়ে তৌসিফকে দেখতে লাগল। তৌসিফ বলল, আল্লাহ বাঁচাইছে তোকে, ভাগ্যি সেটা হাসপাতাল। অপারেশন থিয়েটারের বাইরে করিডোরে নিয়ন আলোতেও সবার মুখগুলো ফ্যাকাশে আর চিন্তাক্লিষ্ট দেখাচ্ছে। ঘড়ির কাঁটা প্রতিবার ঘোরার সঙ্গে সঙ্গে সবার হৃৎস্পন্দন বাড়ছে। শাহিদা বেগম আর রওশনারা নীরবে পাশাপাশি বসে আছেন এখনও। শাহিদা বেগমের চোখ বন্ধ, ঠোঁট নড়ছে ফিসফিস করে, সম্ভবত দোয়া পড়ছেন। ঝিমনো থেকে জেগে ওঠা তিতলি এখন রওশনারার ওড়নার নিচে লুকিয়ে চোখ গোল গোল করে দরজার দিকে তাকিয়ে আছে। তার চোর চোর মন্তব্যের জন্য সে এখনও তৌসিফের সামনে যেতে সাহস পাচ্ছে না। আনিস শান্ত হয়ে বসল এক জায়গায়। তাসনুভা একপাশে দাঁড়িয়ে, এখনও তাজদারের সঙ্গে লাইনে আছে। তাজদার প্রতি মিনিটে আপডেট চাইছে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর সবার অপেক্ষা ফুরল। বন্ধ দরজার ওপার থেকে ভেসে এলো তীক্ষ্ণ ছন্দময় কান্নার সুর। ছোট্ট একটা প্রাণের অস্তিত্ব জানান দিচ্ছে তার প্রথম চিৎকার দিয়ে। একটানা সতেজ কান্নার সুরটা অপেক্ষারত সবার কানে মিষ্টি সুরের মতো বাজছে। সেই কান্না বলে দিচ্ছে পৃথিবীর বুকে নতুন এক আলোর আগমন হয়েছে। অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। বাইরে অপেক্ষারত সবার শরীর একসঙ্গে সোজা হয়ে গেল। সবাই রুদ্ধশ্বাসে তাকিয়ে রইল দরজার দিকে। শাহিদা বেগম রওশনারার চোখে মুখে আনন্দশ্রুর বন্যা। তিতলি আনন্দে লাফিয়ে উঠে বলল, বাবু কাঁদছে, বাবু এসেছে। ভেতর থেকে একজন নার্স দ্রুত পায়ে বেরিয়ে এলো। কোলের বাচ্চাটি ভীষণ হৃষ্টপুষ্ট শরীরের একটি বাচ্চা, মাথা ভর্তি চুল, কাঁদছে ভীষণ। আনিস নার্সের সামনে গিয়ে দাঁড়ালো। আমার বোন? নার্স মিষ্টি হেসে বললেন, চিন্তার কিছু নেই, সি সেকশন সফল হয়েছে, মেয়ে বাবু হয়েছে, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। মেয়ে বাবু, তার মানে ভাইয়ের মতো হবে? ইয়েস! তিতলি খুশিতে ছটপটিয়ে উঠল। তৌসিফ হাসতে হাসতে তার মাথা চাপড়ে দিতে যাচ্ছিল, কিন্তু নিজেকে সংযত করল। সবাই একসাথে স্বস্তির নিঃশ্বাস ফেলল। শাহিদা বেগম এবং রওশনারা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। শাহিদা বেগমের চোখ দিয়ে আনন্দশ্রু গড়িয়ে পড়ল। আনিস বাচ্চাকে কোলে নিতে নিতে মাথা নেড়ে নার্সকে ধন্যবাদ জানাল। সে মাথা নিচু করে নীরবে সদ্যজাত বঞ্ঝির কপালে একটা আলতো চুমু এঁকে দিল। তৌসিফ আনন্দে শাওনের পিঠ চাপড়ে দিল। এসেছে তোর পকেট খালি করতে। শাওন বলল, ধুর বেটা, পকেট এমনিতেই খালি। রায়হান বলল, তাজকে ফোন দাও। তাসনুভা দ্রুত তাজদারের নম্বরে ফোন দিল। খবরটি পৌঁছে যেতেই তাজদার কান খাড়া হয়ে শুনল কান্নার শব্দ, সদ্যজাত শিশুর সতেজ কান্নার শব্দ। তার বুক থেকে বহুক্ষণ ধরে চেপে রাখা ভারী পাথরটা সরে গেল। সে ধীরে ধীরে চেয়ারে ধপ করে বসে পড়ল। বুকের ভেতরে উষ্ণ স্রোত অনুভব হল। পিতা হওয়ার এই অনির্বচনীয় অনুভূতির নাম আছে কোনো? থাকলে সেটা কি? সে কাপা গলায় বিড়বিড় করল, আলহামদুলিল্লাহ। হঠাৎই যেন তার মনে হলো এই 1000 মাইল দূরত্ব একটা বিশাল কাঁটা তার। সে বাবা হলো, অথচ মেয়ের ছোট্ট আঙুলগুলোও ধরতে পারল না। নতুন জীবনের আগমন তাকে পৃথিবীর সবচেয়ে সুখী, আবার একই সাথে সবচেয়ে নিঃসঙ্গ মানুষেও পরিণত করেছে। এত খুশির একটা খবর, এত আনন্দ চারপাশে, কিন্তু তবুও কিছু একটা নেই। তাসনুভা বেবিকে কোলে নিতে এগিয়ে গেল। একটু বিরক্ত হয়ে গলার স্বর নামিয়ে বলল, আনিস ভাই, বাবুকে এভাবে আদর করবেন না,
It's getting too unhygienic. Please maintain a little distance. Kids are super sensitive. আনিস তার দিকে চোখ তুলে তাকালো। কপাল কুঁচকে ফেলে বলল, বুঝিনি, কি বললে? তাসনুভা মুখটা গুজে করে তৌসিফের দিকে তাকালো, কিন্তু তৌসিফ হাসি মুখে মাথা নেড়ে বুঝিয়ে দিল এক্ষেত্রে সে আনিস ভাইয়ের পক্ষেই, তার হয়ে ওকালতি করতে পারবে না। রায়হান এবার এগিয়ে এসে বলল, আনিস, এবার আমাদের একটু সুযোগ দাও, সবাই একটু দেখুক। আনিস আলতো হাতে তার বঞ্ঝিটিকে রওশানারার দিকে বাড়িয়ে দিল। শাহিদা বেগম আর রওশানারা দুজনেই পরম মমতায় নতুন ফ্রান্টির দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর সবাই একসাথে হেসে বলে উঠল এই বলে, বাপ কা বেটি, বাপের চেহারা পেলে মেয়েরা ভাগ্যবতী হয়। তাসনুবা খুশি হয়ে বলল, আমার আর ভাইয়ার ফেস সেম সেম। শাওন তার আনন্দে জল ঢেলে দিয়ে বলল, আম্মা, কপালটা পুরোটাই আব্বা, মেজো ভাই আর মনির মতো। শাহিদা বেগম বললেন, হ্যাঁ তাই তো, ওদের সবার কপাল একই, মা, মামা, নানার কপাল নিয়ে এসেছে। তাসনুভার সাথে সাথে কপাল কুঁচকে ফেলল, তারপর আনিসের দিকে তাকালো। আনিস তখন ফোনে কাউকে খুশির সংবাদটা দিচ্ছে। তাসনুভা বিরক্ত হয়ে বলল, স্টপ দিস কম্প্যারিজন থিং, হসপিটালে এইসব কথা বলার কোনো মানে হয় না। নাক চোখ নিয়ে এত অ্যানালিসিস করে কি হবে, সুস্থ আছে এটাই বেশি। তিতলি কোলে নিতে চাইছে। তাসনুভা বলল, তুমি পারবে না। তিতলির কান্না পাচ্ছে। তৌসিফ ঝটপট বেবির ছবি আর ভিডিও তুলল, তারপর সব তাজদারের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। তাজদার সিদ্দিকী ল্যাপটপের আলোয় আধো অন্ধকার ঘরে বসে তার সদ্যজাত মেয়ের ছবি আর ভিডিওগুলো বারবার জুম করে করে দেখছে কৌতূহল নিয়ে, ঠিক যেভাবে বছর দুয়েক আগে তার মায়ের ছবি দেখেছিল এভাবেই একা বসে বসে। বাচ্চার ছোট্ট হাতের আঙুল, ছোট্ট নাক, ছোট ছোট পা আর কপালের ভাঁজে ভাঁজে সে নিজের আর শায়না মমতাজের অস্তিত্ব খুঁজছে। এই 1000 মাইলের দূরত্ব তার কাছে অভিশাপের মতো মনে হচ্ছে এইবার। শায়না তখনও অপারেশন থিয়েটারের পাশের পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটে। অ্যানাস্থেশিয়ার ঘোর কাটছে ধীরে ধীরে। তীব্র প্রসব বেদনা আর অস্ত্রোপচারের ধকল তাকে ক্লান্ত করে দিয়েছে। শরীর অবসন্ন, তবে বুকের মধ্যে অদ্ভুত একটা শান্তি, তৃপ্তি। পৃথিবীর সবচেয়ে মূল্যবান ভারমুক্তির অভিজ্ঞতা নিয়ে শুয়ে আছে। একটা প্রাণ সঞ্চার হয়েছে তার মধ্যে থেকে। এটা কি চারটিখানি কথা? 1 বছর আগেও সে কি ছিল, কেমন ছিল? ধীরে ধীরে চোখ খোলার পর তার প্রথম দৃষ্টি পড়ল শাহিদা বেগম আর রওশানারার দিকে। মায়ের চোখে জল, কিন্তু সে জল শুধু জল নয়, আনন্দ অশ্রু। শাহিদা বেগম মেয়ের কপালে আলতো হাত বুলিয়ে দিলেন, কপালে চুমু আঁকলেন। শায়নার চোখেও জল এলো। সে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করল, কার মতো দেখতে হয়েছে আম্মা? একদম ওর বাপের মতো। কথাটা শুনেই শায়নার ঠোঁটের কোণে সদ্য আসা হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। চোখ দুটি স্থির হয়ে রইল ছাদের দিকে। মনে মনে ভাবল, 9 মাস পেটে ধরলাম আমি, প্রসব বেদনা সহ্য করে অস্ত্রোপচারের ধকল সামলালাম আমি, জীবন মৃত্যুর মাঝামাঝি গাড়িয়েছিলাম আমি, আর সবাই মিলে এক লহমায় বলে দিল সে হয়েছে একদম বাপের মতো। এই কেমন বিচার? সে খুশি হবে নাকি অসন্তুষ্ট নিজেই বুঝতে পারল না। এই অনুভূতিটা সম্ভবত সব নতুন মায়েরই হয়। দীর্ঘ পরিশ্রম শেষে পৃথিবীতে আসা সন্তানটা যখন চেহারায় তার নিজের সামান্যতম ছাপও না রেখে পুরোটা বাবার মতো হয়ে যায়, তখন মিষ্টি অভিমান আসেই। কিন্তু সেই অভিমান বেশিক্ষণ টিকল না। মেয়েকে যখন তার পাশে এনে রাখা হলো, শায়না তখন সব ভুলে গেল। ছোট্ট নরম তুলতুলে হাত পা নাড়ানো শিশুটির দিকে তাকিয়ে তার মনে হলো সে দেখতে কার মতো হলো তাতে কী বা এসে যায়, তার সব কিছুই তো ওঠে ঘিরে হবে আজকের পর থেকে। সে ক্লান্ত চোখ দুটো কোনো মতে খুলে তার মেয়ের মুখের দিকে তাকিয়ে রইল। সদ্য ভূমিষ্ঠ সেই ছোট্ট শরীরটা তার পাশে নরম চাদরে মোড়ানো। ছোট্ট হাত পাগুলো নেড়ে সে নীরবে তার মায়ের নীরব পর্যবেক্ষণকে বরণ করে নিচ্ছে। নাক, মুখ, ঠোঁট সব কিছু নাকি তাজদার সিদ্দিকীর মতো, কিন্তু সে কিছু বুঝতে পারছে না কেন। তাজদার সিদ্দিকীকে কখনো এত মনোযোগ দিয়ে দেখেনি বলে। দিনের পর দিন, রাতের পর রাত সে তার পাশে ছিল, কিন্তু কখনো এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তার ঠোঁটের গড়ন, তার নাকের তীক্ষ্ণতা, এমনকি তার আঙুলগুলোর দৈর্ঘ্য দেখেনি। তাদের সম্পর্ক যথেষ্ট গভীর ছিল, কিন্তু তবুও নিবিড় মুহূর্তগুলোতেও চেহারার সূক্ষ্ম কাঠিন্য, নাকের তীক্ষ্ণতা, ঠোঁটের গড়নের মতো খুঁটিনাটি বিষয়গুলো কখনই নজরে আসেনি তার। নাকি তার আগ্রহ ছিল না বলে। আর আজ এই রিকাভারি রুমে শুয়ে 1000 মাইল দূরে থাকা মানুষটার প্রতিচ্ছবি সে খুঁজে বেড়াচ্ছে এই সদ্যজাত শিশুর মধ্যে।
এই একরত্তি মেয়েটাই তাকে তার প্রতিবেশী স্বামীর অপঠিত অধ্যায় পড়তে শেখাচ্ছে। কি অদ্ভুত! শরীরে হাত বাড়াবার শক্তি ছিল না, কিন্তু সে ফিসফিস করে ডাকল মেয়েকে। কি বলে ডাকল নিজেই বুঝে উঠতে পারল না। নার্স আলতো করে বাবুকে তার বুকের উপর দিল। নরম সেই ছোট্ট শরীরটার হালকা ওজন শায়নার ক্লান্ত শরীরে অপার্থিব শান্তি এনে দিল। তার মুখের সাথে ছোট্ট গালটা ঠেকে রইল চুপচাপ। সদ্যজাতর চামড়ার মিষ্টি গন্ধটা তার সমস্ত ইন্দ্রিয়কে শান্ত করে দিল মুহূর্তেই। এত শান্তি, শক্তি কতদিন সে খুঁজে পায়নি নিজের মধ্যে। শায়না চোখ বুজেছিল। হঠাৎ তার চোখের সামনে আলো এসে পড়ল। তিতলি ফোন নিয়ে এসেছে। সে অতি সাবধানে শায়নার মুখের সামনে রাখল। ভিডিও কলে তাজদার সিদ্দিকী। তিতলি উৎফুল্ল কণ্ঠে বলল, নাও কথা বলো। শায়না সরাসরি স্ক্রিনের দিকে তাকালো না। না তাকিয়েও চোখের কোণের একচিলটে দৃষ্টিতে দেখতে পেল তাজদার সিদ্দিকী মনোযোগ দিয়ে তাকিয়ে আর বাবুকে দেখে যাচ্ছে পলকও না ফেলে। স্বস্তির নিঃশ্বাস ফেলছে তাকে এভাবে দেখে। মেয়ে হুবহু তার মতো দেখতে হয়েছে বলে তাজদার সিদ্দিকীর ঠোঁটের কোণায় যে গর্বিত হাসি ঝুলছে তা শায়না দেখতে চায় না বলেই তাকালো না সরাসরি। তাদের দুজনের মধ্যে হওয়া সেই শিশুসুলভ বাজিটা তাজদার সিদ্দিকী জিতে গেছে এই মুহূর্তে, সেটা প্রকাশ করতে নারাজ। তাজদার সিদ্দিকী বড় মগে কফি নিয়ে বসেছে। চুল এলোমেলো, নির্ঘুম রাতের চিহ্ন চোখের নিচে। তারপরও ঠোঁটের হাসিটা লুকোনোর অপচেষ্টা করছে কফির মগে চুমুক দিয়ে। ঠোঁটের সামনে থেকে কফির মগ সরিয়ে ক্যামেরার সামনে একটু ঝুঁকে এসে চুল আর শার্টের বোতাম ঠিক করতে করতে বলল, হায়। শায়না এবার ধীরে ধীরে তাকালো সরাসরি। তাজদার সিদ্দিকী আবারও কফির মগে চুমুক দিল। শায়নার চেহারা দেখে তার হাসি চেপে রাখা দায়। সে গর্ব করে বলল, কংগ্রাচুলেশন অন অফিসিয়ালি বিকামিং দ্য বেবি মাম্মা অফ তাজদার সিদ্দিকিজ বিউটিফুল ডটার। ও ইয়েস, ম্যাজিকের রেজাল্ট টপ নচ, রিয়েলি ইমপ্রেসিভ। শায়না চুপচাপ তাকিয়ে আছে। তাজদার সিদ্দিকীর সাথে মেয়ের মুখের খুঁটিনাটি মেলানোর চেষ্টা করছে সে। এই মুখ সে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে কখনো দেখেছে বলে মনে হয় না। তাজদার কপালটা একটুখানি কুঁচকে বলল, নজর টিকা লাগিয়ে আসা উচিত ছিল। প্রায় একদিন পরে এই শায়না পা রেখেছে। প্রথমবার দাঁড়াতেই তার মনে হয়েছিল পুরো পৃথিবীটা যেন নড়ে উঠেছে। মা না থাকলে তার কি হতো সে জানে না। মায়ের উপর তার কম অভিমান ছিল না। যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল তখন মায়ের সান্ত্বনাও তার কাছে বিরক্তিকর লেগেছিল। মনে হয়েছিল সবাই তাকে অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছে। এই বয়সে মা হওয়ার কোনো প্রস্তুতি তার ছিল না। এত তাড়াতাড়ি সে মা হতে চায়নি। কিন্তু এখন বাচ্চাকে দেখে তার সেই সব রাগ, ক্ষোভ কোথায় যেন মিলিয়ে গিয়েছে। মা ছাড়া মা হওয়া কষ্টকর, এই কথাটা আগে সে শতবার শুনেছে, কিন্তু বিশ্বাস করেনি। আজ টের পাচ্ছে মাকে কেন দরকার। স্যুপ খাওয়ার পাশাপাশি সে পাতলা সবজি দিয়ে অল্প পরিমাণ ভাত খেয়েছে। খেতে ইচ্ছে করছিল না, সবাই সাহস জুগিয়েছে, খেলে কিচ্ছু হবে না। তাছাড়া খাওয়া দাওয়া না করলে শরীর দুর্বল হয়ে পড়বে, তাই সাহস করে খেয়ে নিয়েছে। প্রথমবার মা হয়েছে, তাকে ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। বারবারই মনে হচ্ছে এমনটা করলে বেবির জন্য ভালো হবে না, অমনটা করলে বেবির জন্য খারাপ হবে। উদ্ভট উদ্ভট সব চিন্তাভাবনা তার মাথায় আসছে। শাহিদা বেগমের কোলে বাবু ঘুমাচ্ছে। শাইনা কয়েক কদম হেঁটে ক্লান্ত হয়ে গেছে, তাই এখন বেডে বসে পড়েছে। যেই একটু জিরোলো অমনি বাবুর ঘুম ভেঙে গেল। শাইনা নিজ থেকেই ব্রেস্ট ফিডিং করাতে পারছে না, মায়ের সাহায্য নিতে হচ্ছে। একের পর এক আত্মীয় স্বজন আসছে দেখার জন্য। তাজদারের মামার বাড়ি, ঝিমলির বাবার বাড়ি, শাইনার মামার বাড়ি থেকে কবুতরের মাংস সহ হরেক রকমের মাছ মাংস দিয়ে ভাত তরকারি এসেছে। শাইনা শুধুমাত্র লাউ পেঁপের তরকারি আর কবুতরের মাংস খেয়েছে, বাকি সব বাড়িতে পাঠিয়ে দেয়া হচ্ছে। দুই বাড়িতে এখন রান্নাবান্না তেমন করতেই হচ্ছে না, আত্মীয়দের আনা খাবার দাবারে ভরে রয়েছে। যদিও আনিস এই সবে বিরক্ত হচ্ছিল। মা বাচ্চা বাড়ি ফিরলে সবাই বাড়িতেই দেখতে আসত। আন্তরিকতা দেখাতে গিয়ে হাসপাতালে ভিড় করছে সবাই, তাদেরও কষ্ট হচ্ছে, রোগীরও। তাজদারও সেই কথাটাই বলছিল তাকে, কিন্তু তারা এখন কিছু বললেই লোকে দুটো কথা বেশি বুঝবে, তাই চুপ রইল। শায়নাকে চতুর্থ দিন বাড়ি নিয়ে যাওয়া হলো। শাহিদা বেগম তাজদারকে বলে উনাদের বাড়িতে নিয়ে গেছেন মেয়েকে, একটু শক্তপোক্ত হোক তারপর ওই বাড়িতে যাবে। শায়নাও ওদের বাড়িতেই থাকবে ঠিক করেছে 40 দিন অবধি, কারণ মাকে ছাড়া সে এই মুহূর্তে কিছু করতেই পারছে না। কিন্তু এতদিন থাকবে বাপের বাড়িতে, কথাটা ওই বাড়ির কেউ মানতে পারল না। রসনারা তাজদারকে ফোন করে বললেন, যতনাত্তির আমরা কি করতে পারতাম না? আশরাফের মা সবকিছুতে বাড়াবাড়ি, শায়নাকে বলো যেন চলে আসে, আমরা বাবুর চুল ফেলব, নামকরণ করব এখানে, আত্মীয় স্বজন আসছে ওদের দেখতে, ওই বাড়িতে পাঠাতে হচ্ছে, এগুলো কেমন কথা? তাজদার চুপ করে রইল। শায়না মমতাজ এখন বাচ্চার মা হয়েছে,
তার পাওয়ার আগের চইতে বেড়েছে, এখন তার কথাই শেষ কথা। তাই সে মাকে বলল, শাইনার যেখানে ভালো লাগছে সেখানে থাকুক, এক্সট্রা প্যারা নিয়ে লাভ নেই। ও ওদের বাড়িতে কমফর্ট ফিল করছে, সো ওখানেই থাকাটাই বেটার। তোমার উপর কোনো ঝামেলা আসবে না। তিতলি তেমন কিছু বোঝে না, নুভা শোরুমে চলে যাবে। তুমি, মেঝো, দাদু ওর কি সেবা পশু করবে? ওর মায়ের কাছে থাকতে চাইছে, থাকুক। রসনারা এতে ক্ষিপ্ত হলেন, বললেন, নামকরণ ওই বাড়িতে হবে? হোক, সমস্যা কি? নাম কি ঠিক করেছে? শাইনা করবে, আনিসরা সবাই আছে, আমাকে জানাবে বলেছে। নাম কোনটা সিলেক্ট করলো আমি তোমাদের জানাবো, তোমাদের কিছু থাকলেও বলতে পারো। ওরা যখন সব করছে তখন আমাদের কি করার? আকিকার জন্য ছাগল ঠিক করেছে তোমার আব্বু, জানিয়েছে? তাজদার বলল, হ্যাঁ, আব্বুর সাথে আমি কথা বলেছি। আমি তৌসিফ আর আনিসকে বলে রেখেছি ওরা জবাই করে মাংস বিলি করে দেবে। আচ্ছা বেশ। ছেলের সাথে কথাবার্তা বলার পর তিনি ছেলের বউকে ফোন করলেন, নাতনির কি অবস্থা জানতে চাইলেন। শাইনা বলল, এখন ঘুমোচ্ছে। দিনের বেলায় ঘুমানোর অভ্যাস করছো কেন? রাতে ঘুমায় না। পাশ থেকে দাদিমা বললেন, রাতে বাপের সাথে কথা বলবে তাই ঘুমায় না। ওর দাদি ওকে দেখতে আসছে না কেন? রসনারা চুপচাপ শুনলেন, বললেন, দাদিকে কি দরকার ওর? জোয়ান নানা নানি পেয়েছে। শায়না ওনার অভিমান বুঝতে পারল, বলল, বড় আম্মু, আমি কিছুদিন পর, 40 দিন পর এসো, তাজ সব বলেছে আমাকে। শাইনা আর কিছু বলল না, তবে বিকেলে শোরুম থেকে ফিরে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তাসনোভা সোজা ভাইজিকে দেখতে চলে গেল তিতলি আর ঝিমলিকে নিয়ে। সবাই খুশি হলো তাদের দেখে। সাবরিনা চা বানাতে চলে গেল। চা খাওয়া দাওয়া হতেই তাসনোভা শাইনাকে বলে বাবুকে কোলে তুলে নিয়ে সোজা তাদের বাড়িতে উদ্দেশ্যে চলে যাচ্ছিল। শাহিদা বেগম হাই হাই করে উঠলেন, আম্মু, সন্ধ্যায় বাচ্চাদের বাড়ি থেকে বের করলে খারাপ বাতাসে ধরে, এখন ওকে নিয়ে বাইরে যেও না। তাসনোভা বলল, এসব আজগুবি কথা চাচিমা, আমি নিয়ে যাচ্ছি। আম্মু, আব্বু, দাদুরা সবাই দেখতে চেয়েছে। শাহিদা বেগম কিছু একটা বলতে যাচ্ছিলেন, তখনই শাইনা ইশারা করল কিছু না বলার জন্য। ওদের বাড়ির মেয়ে, তাই অধিকার দেখাচ্ছে, কিছু বললে বাড়িতে গিয়ে কি না কি বলে বসে। তিতলি সারাদিন উসখুস করেছে বাবুকে একটু কোলে করে বাইরে নিয়ে যাওয়ার জন্য, লজ্জায় বলেনি। তাসনোভা এত লজ্জা পায় না। সে বাবুকে ছোট্ট কম্বলে মুড়িয়ে সোজা তাদের বাড়িতে নিয়ে যাওয়ার পথে আনিস আর শাওয়ানের মুখোমুখি হয়ে গেল। শাওয়ান বলল, এই মহিলা সারাদিন ফ্যাচ ফ্যাচ করে কেঁদে আমার মাথা খেয়েছে, এখন দেখছি ঠান্ডা হয়ে গেছে। তাসনোভা কপাল কুঁচকে বলল, ও কিভাবে মহিলা হলো শাওয়ান ভাই? শাওয়ান থতমত খেল। আনিস ভেতরে চলে গিয়েছে ততক্ষণে। তাসনোভা বাবুকে নিয়ে বেরিয়ে গেল। রওশনারা নাতনিকে কোলে নিলেন। তারপর সোফায় বসে থাকা তাজউদ্দিন সিদ্দিকীও। জন্মের পরপর কেউ কেউ বলছিল সে মায়ের মতো, কেউ কেউ বলছিল বাপের মতো, নানার মতো, মামার মতো। এখন মনে হচ্ছে পুরোটাই বাবার মতো। তাজউদ্দিন সিদ্দিকীর দিকে চোখ পাকিয়ে চেয়ে আছে এখন। তিতলি বলল, আপু আর মেজো ভাইয়ার মতো ফোলা ফোলা ওর নাকটা, মনে হচ্ছে কারোর সাথে রেগে আছে। তাসনোভা তার দিকে কটমট দৃষ্টিতে তাকালো। রওশনারা কোলে নিতে তার মুখের দিকে চেয়ে বলল, দাদুমণি, তুমি আব্বুর মতো হবে নাকি আম্মুর মতো? বাবু হাত পা নেড়ে কান্নার সুর তুলছিল, তখনই তাসনোভা কোলে নিয়ে ফেলল। তারপর তিতলিকে বলল, আমাদের কয়েকটা ছবি তোলো। তিতলি ছবি তোলার পর বলল, আমাকে একটু কোলে দাও। না, তুমি ফেলে দেবে। তিতলি বলল, বিয়ে হলে আমিও শাইনার মতো বাচ্চার মা হতাম। বলার পরপরই সে জিভে কামড় দিল। তারপর লজ্জা পেয়ে তাসনোভা জিহবা দেখিয়ে সেখান থেকে চলে গেল। তাসনোভার ফোনে তখন তাজদার ফোন করেছে। সে ফোন রিসিভ করেই বাবুকে দেখালো। তাজদার সাথে সাথে হেসে উঠল, উনি এখানে কি করছেন? আমি নিয়ে এসেছি। বড় বড় চোখ করে কাকে দেখছে? উপরে তাকিয়ে আছে। রায়হানও এলো কিছুক্ষণ পর, এসে তাসনোভার কোল থেকে বাবুকে কোলে নিল। তাজদারজু বলল, তোর মেয়ে তো হুবহু তোর মতো হয়েছে, মেজাজ তোর মতো পেলে তো। সাথে সাথে মা, বাবা আর ঝিমলির চোখে চোখ পড়তেই রায়হানের শেষের কথাটুকু অস্পষ্ট রয়ে গেল। তাজদারও এমন ভাব করল পাশ থেকে নোটবুক আর পেন নিতে নিতে, যেন সে কিছুই শুনতে পায়নি। বলল, ওর মায়ের মতোই হতে পারে, জ্বালায় না কাউকে। রায়হান বলল, হ্যাঁ শুনলাম, ওর মায়ের মতোই শান্ত। তাজদার বিড়বিড় করল, মা আর শান্ত? তাসনোভা বলল, ভাইয়া, সোনামণির নাম কি হবে? আমি কিন্তু অনেক নাম চুজ করেছি। তৌসিফ হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে, তোমাকেও জয়েন দিয়েছে। সেখানে সবাই মিলে ঠিক করে ফেলো। আমিও কিছু লিখে দিয়েছি, দেখো সবগুলো মিলিয়ে। তাসনোভা বলল, তানজিবা, তাজকিয়া, তাহিয়া, তাসমেরি, এসব কেমন? সবগুলোই সুন্দর। তোমরা সবাই মিলে ডিসাইড করো, আমি পরে দেখব সব। তন্মধ্যে তিতলি এসে বলল, বাবুনির নাম তুতুল নয়তো পুতুল। তাসনোভা বলল, তোমার মাথা। তিতলি তার কথাকে গ্রাহ্য না করে বলল,
তিতির নয় তো, তিতলির সাথে মিলিয়ে পিতলি, কিতলি, মিতলি, জিতলি, শীতলি। তাসনুবা গর্জে উঠতেই তিতলি মার পেছনে গিয়ে লুকোলো। তাজদার তার কথা শুনে বলল, ফোনটা ওকে দাও। তাসনুবা কপাল কুঁচকে বলল, তিতলি নাও। তিতলি লজ্জায় কুকড়ে গেল, মায়ের পেছনে লুকিয়ে রইল। তসিফ এসে সোফায় গায়ে লিয়ে বসতে বসতে বলল, নাটক করছিস কেন? কথা বলতে চাইছে বল, এমনিতে তো সারাদিন পাকনামি করিস। তিতলি আদর আদর কণ্ঠে বলল, ইন্না। সে বাড়ির ছোট মেয়ে বলে ভীষণ আহ্লাদী, মেজো ভাইয়ার সাথে সে কি কথা বলবে, তার খুব লজ্জা করছে। তসিফ তার কথা শুনে রেগে গিয়ে বলল, ধরে একটা লাথি দিলে সব সোহাগ পালাবে, বুড়ি দামড়ি হয়ে ঢং দেখাস। তিতলি মায়ের পেছনে দাঁড়িয়ে তাকে ব্যঙ্গ করতে লাগল, এই বেটা চুপ চুপ চুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে নামের বন্যা নেমে গেছে। তসিফ নাম দিয়েছে সব তিতলির দেয়া নামগুলো, শাইনা আর শাওন দিয়েছে স দিয়ে, আনিস যতগুলো নাম দিয়েছে সবগুলোই আ স দিয়ে। তাসনুবা শুরুতেই রেস্ট্রিকশন দিয়ে রেখেছে আ দিয়ে কোনো নাম লিস্টে হবে না। সে কথা দেখে আনিস কিছুক্ষণ পর গ্রুপ থেকে লিভ নিল। তাজদার আবারও তাকে অ্যাড করল, বলল, লিভ নিলি কেন? আমার কি কাজ এখানে? তোরা ঠিক কর, নামধাম ঠিক করার ব্যাপারে আমি কাঁচা। তাসনুবা রিপ্লাই করল, আনিস ভাই আপনার নামগুলো সুন্দর ছিল, আপনার মেয়ের নাম আনিসা কিংবা আমিষা রাখতে পারবেন। যাই হোক ভাইয়া, ফাইনাল নামটা চুজ করে দাও। শাওন বলল, তাজ ভাইয়ের নাম থেকে তা নিলাম, শাইনার নাম না নিলাম, দুটো মিলিয়ে দিলাম তাই না, শাইনার বাচ্চা তাই না। শাইনা, তিতলি, তসিফ হাড় রিয়াক্টে ভরিয়ে দিল, সাথে তাজদারও হাঁ হাঁ স্টিকার সেন্ড করল। আনিস বলল, তোর ফাইজলামি রাখ, তোমার সিরিয়াসনেস তোমার কাছে রাখো, যেখানে সেখানে ধমকাধমকি। আনিস বিরক্ত হয়ে বলল, কেউ ওকে গ্রুপ থেকে ব্যান কর। তাসনুবা বলল, উফ, মাছের বাজার বসিয়ে ফেলেছে সবাই। তাজদার থামার জন্য একটা স্টিকার দিল, সবাই আর কিছু বলল না। শেষমেশ তাজদার নাম চুজ করল সবার সমর্থনে, তাজনাহা সিদ্দিকী শেহরিন। শাওন বলল, ওকে সমস্যা নেই, আমি শেহরি ডাকব। সবাই একসাথে হাঁ হাঁ রিয়্যাক্ট দিলেও তাসনুবা দিল অ্যাংরি রিয়্যাক্ট। তসিফ বলল, মিস মাথা গরম, আপনি মাথায় পানি দিয়ে আসুন। সবাই আবারও হাঁ হাঁ দিল, আনিস, শাইনা আর তাজদার ছাড়া। তাজনাহা নামটা অবশ্য তাজদারের সিলেক্ট করা নাম, এটা সে সিলেক্ট করেছিল তাসনুবার বিজনেস পেজের জন্য। এই নামেই তাসনুবা তার বিজনেস পেজ চালায়। চট্টগ্রামের নিউ মার্কেটে তাজনাহা নামে তার একটি শোরুমও আছে। ফেসবুক ও ইনস্টাগ্রাম দুটোতেই একই নামে পেজ চলছে। সব মিলিয়ে তাজনাহা এখন তাসনুবার পুরো ব্যবসার অফিসিয়াল ব্র্যান্ড নেম। মেয়ে বাচ্চা হলে তার নাম এটা রাখবে, তারা আগে কখনো কল্পনাও করেনি। 7 দিনের মাথায় বাবুর চুল ফেলে দেওয়া হয়েছে, আকিকার জন্য ছাগল জবাই করা হয়েছে, কাঁচা মাংস বিলি করে দিয়েছে। বাবুর নামকরণ হয়েছে, যদিও বাড়িতে সবাই তাকে সোনামণি, বাবুনি, আদরিনী, সোহাগিনী বলেই ডাকে। তাসনুবা নিজের ভাইজনির জন্য অনেক কিছু কিনেছে। একটা বড় ঢালা শাইনার জন্য ওই বাড়িতে পাঠিয়েছিল। সেখানে বাবুর জিনিস থেকে শুরু করে নিউ মামের জন্য যাবতীয় সব স্কিন কেয়ার প্রোডাক্ট আর কাপড় চোপড় ছিল। এমনকি কিছু ওয়ার্কআউটের বইও দিয়েছে, যেগুলো ফলো করলে তার ব্যাক পেন একদম ভ্যানিশ হয়ে যাবে। আর মেন্টালি স্ট্রং থাকার জন্য অনেক টিপস ট্রিক্সও আছে সেখানে। মেঝো ভাইয়া টাকা পাঠালে তিতলি প্রতি মাসে মায়ের কাছ থেকে 2000 টাকা নেয়। বড় ভাইয়া দেয় 1000, ছোট ভাইয়া 1000, আপুও দেয় 1000, আব্বুও 500-600, মাঝে মধ্যে তিতলিও আরও বেশি নিয়ে নেয়। তার অনেক টাকা জমেছে। তার টাকা থেকে সে শাইনা আর বাবুর বড় একটা টেডি বিয়ার কিনে উপহার দিয়েছে। শাইনা বলল, আমি এত কিছু তো চাইনি তোমাদের কাছ থেকে। তিতলি বলল, তোমাকে কে দিচ্ছে? সবাই বাবুর আম্মুকে দিচ্ছে। আপু কি কি দিয়েছে? অনেক কিছু, মনে হচ্ছে অনেক টাকা খরচ করেছে। আমার লজ্জা লেগেছে নেয়ার সময়। এসব না দিয়ে আমার সাথে ভালো করে কথা বললেই আমি খুশি হয়ে যেতাম। যাই হোক, যা পাবো না তা আশা করে লাভ নেই। তিতলির মন খারাপ, সাথে লজ্জাও পেল সে নিজের বোনের জন্য। শাইনা নিশ্চয়ই আপুর ব্যবহার নিয়ে মনে মনে খুব রুষ্ট, চাপা স্বভাবের বলে বোঝা যায় না। কিন্তু ওই পাগলটাকে কি করে বোঝাবে সে? তাজদার ফোন করলে বাবু মাঝে মধ্যে জেগে থাকে, নয়তো ঘুম থেকে। শাইনা ইচ্ছে করেই তার হাত দেখায়, পা দেখায়, মাথা দেখায়। তাজদার রাগিয়ে দেওয়ার জন্য এমনটা করে। চেহারা দেখায় না সহজে। তাজদার হাল ছেড়ে দিলে তারপর মুখটা দেখায়। ঘুম থাকলে ঘুমন্ত মুখটার দিকে চেয়ে থাকে সে, জেগে থাকলে তার দিকে তাকানোর জন্য ডাকাডাকি করে। কিন্তু শেষে হতাশ হয়ে বলে, ও সাড়া দিতে শিখবে কখন? শায়না চুল আঁচড়াতে আঁচড়াতে জবাব দেয়, তাজদার সিদ্দিকী প্রোডাকশন না, জন্মের পরের দিনই তো কথা বলা উচিত। কথা বলছে না কেন? আপনি যেইভাবে কোয়ালিটির কথা বলেছেন, শুনে মনে হয়েছিল জন্মের পরের সপ্তাহ থেকে হাঁটবে।
তাজদার চুপচাপ বসে রইল। আগের চেয়ে তার স্বাস্থ্য আরও ভালো দেখাচ্ছে, প্রাণবন্ততা ফুটে উঠেছে, চেহারাতেও সেই পরিবর্তন স্পষ্ট, দেখতে আরও সবল ও সতেজ লাগছে। শায়না খোঁচালো এই বলে, মা হয়েছি আমি, বাচ্চার বাপ বাপ ভাই বেশি গেছে আপনার মধ্যে, সমস্যা কি? তাজদার কাঁধ কুঁচকে বলল, আমার বয়স কমছে না বাড়ছে? শায়নার ইঙ্গিত সে বুঝতে পারেনি। শায়না তাকে বোঝাতে গেল না, বলল, বুড়ো বয়সে দেখা হবে তাহলে, যেমনটা চেয়েছ। আমার কচি মন বুড়ো লোক পছন্দ করবে না, তোমার কোনো মনই আমাকে কখনো পছন্দ করবে না। আপনি নিজেই কখনো মন থেকে চাননি আমি আপনাকে পছন্দ করি। তাজদার সিদ্দিকী কতটুকু পাল্টাতে পারব যে নিশ্চিত হব তুমি আমাকে পছন্দ করবে? বলেই ঘাড়টা দুই পাশে ঝাড়া দিয়ে বাঁকালো, সেই পুরনো বদঅভ্যাস। থুতু ছোড়ার অভ্যাস কমেছে নাকি লুকয়? আপনি পাল্টাননি আমি জানি, ভং ধরেন বউয়ের সামনে, পৃথিবীর সব পুরুষ মানুষ বউয়ের সামনে ভালো বর সাজার ভান করে, আপনিও তাই। তাজদার নীরবে শুনল, সহজ স্বীকৃতি দিল, কিছু ব্যাপার স্যাপার থাকে যেগুলো চাইলেও পাল্টানো যায় না। একজন চেইন স্মোকার সিগারেট ছেড়ে দিয়েছে বললে তুমি বিশ্বাস করবে সহজে? না, আমার ক্ষেত্রেও তাই। আমরা মানুষেরা আসলে এক একজন অভিনেতা। আপনি এখনও গরিব ভিক্ষুকদের অপছন্দ করেন আগের মতো। এখন আবার জিজ্ঞেস করবেন না কখন অপছন্দ করেছি, উত্তরটা নিশ্চয়ই ভালোভাবে দেব না আমি, পুরনো হিসেবের খাতা খুলতে চাই না। তাজদার সিদ্দিকী হাসল নিঃশব্দে, অকপটে স্বীকার করল, তারা অপছন্দের কাজ করলে অপছন্দ না করব কেন? কোন মানুষ স্বেচ্ছায় ভিক্ষা দেয়? মানসম্মানের ভয়ে, অভিশাপ বদ্দোয়ার ভয়ে ভিক্ষা দেয় রাস্তাঘাটের ভিক্ষুকদের। মন থেকে কেউ ভিক্ষা দেয় না, দেয় তোমার মতো গুটি কয়েকক্ষণ। দুর্ভাগ্যবশত আমি সেই দলে নেই। শায়না একটা দীর্ঘশ্বাস ছাড়ল, ভারী গলায় বলল, আপনি বিন্দুমাত্র পাল্টাননি। তাজদার সিদ্দিকীর ডান ভ্রু উঁচু করে গম্ভীর মুখে তাকালো। শায়নার দিকে চেয়েই প্রশ্ন করল, নিজেকে পাল্টানো সহজ? শায়না একটু চুপ থেকে বলল, কঠিন কিছু না। তাজদার বড়সড় শ্বাস ফেলল, নড়ে চড়ে বসে বলল, সবকিছু পাল্টে ফেলা অতটা সহজ হলে আমি সবার আগে নিজের পছন্দটাই পাল্টে ফেলতাম। তোমাকে আমার পছন্দ থেকে বাদ দিতে পারলে এত জবরদস্তির কী দরকার ছিল? শায়না কথাটায় চমকাল। তাজদার বলল, তখন তোমাকে জোর করে পেতে চাইতাম না, পারবো না বলেই তোমাকে জেদ ধরে নিজের করে ফেলেছি। এটাও মাথায় ছিল, যতগুলো দিন তোমার সাথে কাটাবো ততগুলো দিন তোমার ঘৃণা সইতে হবে। শায়না ছোট গোল করে বলল, ওহো, আমি আপনাকে ঘৃণা করি? এখন অবশ্য অনেকটাই কম। ইনিয়ে বিনিয়ে ওটাই তো বললেন। তাজদার পরিস্থিতি বুঝে ফেলল, আর কথা না বাড়ানোই শ্রেয়। সম্পর্কের মধ্যে তিক্ততা আর সুখ সে চায় না। এখন তার ক্লান্ত লাগছে। অতীতের করা ভুলগুলোর ভারে নাকি অন্য কিছুর ভারে সে জানে না, তবে এখন শায়নাকে খ্যাপানোটা উচিত হবে না। সে ধীরে সুস্থে বলল, পরে কথা হচ্ছে। বাই। পালান, আপনি এটা খুব ভালোই পারেন। তোমার কাছ থেকে শিখেছি। আমি তোমার কাছ থেকে কখনো কিছু চাইব না, তুমি নিশ্চিন্তে থাকো। আমাকে আর একবার ফোন করলে আমি তোমাকে আবারও ফোন করব। করবেন না? করবেন না বললাম তো। আচ্ছা বেশ। শায়না শান্ত হয়ে এলো। তাজদার শেষমেশ ছোট্ট করে বলল, করবই, বলেই কল কেটে দিল। শায়না শব্দ করে চিরুনিটা ড্রেসিং টেবিলে রেখে দিল। পাল্টাতে পারলে আগে নিজের পছন্দ পাল্টে নিত, তো নিল না কেন? সে চিরুনিটা ড্রেসিং টেবিল থেকে তুলে দেয়ালে ছুঁড়ে মারল। তন্মধ্যে বাবু কেঁদে উঠেছে। শায়না তার মুখের উপর ঝুঁকল ধীরে ধীরে। শান্ত হয়ে এলো মেয়ের হাতের স্পর্শ পেয়ে। রাতে যখন তাজদার ফোন করল, শায়না তখন বলল, শুনুন, আপনার মেয়ের দায়িত্ব আপনি নিন। আমার ফাইনাল পরীক্ষার রুটিন দিয়েছে, পড়তে পারছি না ওর জন্য। খাওয়াও, হাগুমুতু পরিষ্কার করো, কাপড় চোপড় ধো, কোলে নিয়ে বসে থাকো, রাত জাগো। অসুস্থ হলে চিন্তা করতে করতে রাতের ঘুম হারাম। আপনি বাবা হয়ে করছেনটা কি? নিয়ে যান আপনার মেয়েকে। ওর 1 বছর হওয়ার আগেই দেশে আসবেন, যেভাবেই হোক আসবেন, নিয়ে যাবেন। তাজদার সিদ্দিকী চুপচাপ সবটা শোনার পর বলল, থ্যাঙ্কস। আমি ভাবতেও পারিনি তুমি এই কথাটা নিজ থেকে বলবে। আমি ওকে আমার কাছে নিয়ে আসব। শায়না ক্যামেরার দিকে ঝুঁকল। কি বললেন? তুমি যা বললে আবার বলুন। আমি তাজনাকে আমার কাছে নিয়ে আসব। নিয়ে তো যাবেনই, আপনার উদ্দেশ্য সফল হয়েছে। কি করে আমাকে নাস্তানাবুদ করা যায় তার সব ফন্দি এঁটে ফেলেছেন অনেক আগে। আমার কাছে নিয়ে আসবো না? তুমি ওকে একবারও তো আমার সামনে বুকে নিয়ে আদর করলে না। দেখে মনে হচ্ছে প্রতিবেশীদের কারো মেয়েকে বিছানায় ফেলে রেখেছ। মা মেয়ের এত দূরত্ব কেন? আমার সাথে যা করার করেছ, মেয়ের সাথে এত অবহেলা কেন? শায়না আকাশ থেকে পড়ল। তার বাচ্চাকে সে আদর করে না? তার মাথা এলোমেলো লাগছে। এই লোকটা কি বলছে এইসব? সে ফোনটা বিছানায় ফেলে কাঁদতে লাগলো এলোমেলোভাবে। তাজদার তা বুঝতে পেরে ডাকাডাকি করছে, শায়না, কথা শোনো। শায়না ফোন তুলল, কল কেটে দিয়ে বলল, নিমো খারাম। তার চোখে জল টলমল করছে, আবার গড়িয়ে পড়ছে।
তাজদার সিদ্দিকী এত বড় কথা বলতে পারে? দাদিমা শাহিদা বেগম দুজনেই এসে তাকে কাঁদতে দেখে বলল, কি হলো? কোন পোকায় আবার কামড়ালো? শাইনা একনাগাড়ে বলে গেল, আমি নাকি আমার বাবুকে আদর করি না। আমাকে কি সব বলল? ওই লোককে বলে দাও আমাকে যেন আর জীবনেও ফোন না করে। সে বলতে বলতে কাঁদছে, মেয়ের দিকে চেয়েছে। ওকে আদর না করে থাকা যায়? তাজদার সিদ্দিকী তাকে ভাবেটা কি? বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।